আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এবং আমি আছি তোমাদের সোশিওলজি ইনস্ট্রাক্টর, তোমাদের রাসেল স্যার। এবং আশা করছি যে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কে কোন জায়গা থেকে আজকের লাইভটি দেখছো একটু কমেন্ট সেকশনে জানাও। এবং একটু আগেই কিন্তু হয়তো ভুলে লাইভটি চলে এসেছিল। তোমরা যারা লাইভে ছিলে আমি দুঃখ প্রকাশ করছি, কারণ হচ্ছে এটা ভুলে হচ্ছে লাইভটা চালু হয়ে গেছিল। তো তোমরা যারা এখন যুক্ত হয়েছো তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও ঠিকভাবে শুনতে পাচ্ছো এবং ঠিকভাবে দেখতে পাচ্ছো। যদি কোনো ধরনের সমস্যা থাকে সেটা আমাকে বলো। এবং তোমাদের শুনতে বা বুঝতে বা দেখতে যদি কোথাও সমস্যা থাকে কমেন্ট সেকশনে জানাও, যাতে আমরা এটা কারেকশন করতে পারি। ওকে, তো আশা করছি যে তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। এবং আজকে সমাজ বিজ্ঞানের আমরা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পড়বো, যে অধ্যায়টি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের অনেকে ওইখানে থিওরি গুলো হয়তো বা বুঝবে না। বিশেষত সেখানে দুর্কেমের থিওরি, মার্টনের থিওরি আছে। তো আমি আজকে তোমাদের প্রথম পত্রের দশম অধ্যায় পড়াবো, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে তোমাদের সোশিওলজি প্রথম পত্রের দশম অধ্যায় আমি তোমাদেরকে পড়াবো। তাহলে পড়াচ্ছি সোশিওলজি ফার্স্ট পেপার, এবং এটার অধ্যায় হচ্ছে তোমাদের চ্যাপ্টার হচ্ছে 10। ওকে, আশা করি তোমরা এই অধ্যায়টা তোমরা আহ, আজকের ক্লাসের মাধ্যমে তোমরা ক্লিয়ার করতে পারবে। তো তোমরা কে কোন জায়গা থেকে ক্লাসটি দেখছো একটু কমেন্ট সেকশনে জানাও আমাকে, যাতে হচ্ছে আমি এনশিওর হইতে পারি যে আসলে বিভিন্ন এলাকা থেকে আমাদের স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে। তো এই অধ্যায়টা তোমাদের বুঝতে বেশি কঠিন বা হচ্ছে তোমাদের জন্য বেশি একটা কঠিন হবে না, এবং আমি ওইভাবেই তোমাদেরকে বিষয়টা বুঝাবো। তোমরা শুধু একটা জিনিস আমাকে বলো যে এই অধ্যায়ে আসলে কোন জায়গাটাতে আসলে তোমাদের সমস্যা, এবং আমি সেই অনুযায়ী তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা এই অধ্যায়টা হচ্ছে বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ। বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ এই অধ্যায়টাতে আহ, বিশেষ করে থিওরি গুলো তোমরা বুঝবে না, এই কারণে হচ্ছে তোমাদেরকে আমি থিওরি গুলোকে একটু গুরুত্ব দিয়ে পড়াবো। এবং তোমাদের পরীক্ষার জন্য যে টপিক গুলো গুরুত্বপূর্ণ বলে বলে মনে হবে আমার কাছে, সেগুলো আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিব। ওকে, আমরা তাহলে কথা না বাড়াই, আমরা একদম হচ্ছে সেই ফাইলে চলে যাই, যে ফাইলটা হচ্ছে আমরা মেইনলি পড়াচ্ছি। তো রে তোমরা এখানে ইয়া না দিয়ে ফাইল দিয়ে তো দাও না, কি করে তো পেনড্রাইভ। একটু তোমরা লাইনে থাকো, একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে, আসছে। তো আমরা হচ্ছে আজকে প্রথম পত্রের দশম অধ্যায় পড়াবো। একটু তোমরা ধৈর্য ধরো, আমরা ক্লাসটা কিন্তু এখনই ডিটেলস ক্লাসে চলে যাব। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে বিচ্যুতিমূলক আচরণ এবং আরেকটা হচ্ছে অপরাধ, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে বিচ্যুতিমূলক আচরণ কি। বিচ্যুতিমূলক আচরণ হচ্ছে সেই আচরণ যেটি মূল্যবোধ পরিপন্থী, অর্থাৎ সমাজের কিছু নর্মস এবং ভ্যালুস আছে না, সমাজের কিছু রীতিনীতি আছে, সমাজের মানুষেরা কিছু মূল্যবোধের চর্চা করে। যেমন ধরো, মিথ্যা না বলার কথা সমাজের মানুষেরা বলে, বড়দেরকে সম্মান করার কথা বলে, এবং একইভাবে হচ্ছে সমাজের মানুষেরা যারা হচ্ছে তোমার তাস খেলে, জুয়া খেলে, মদ খায়, এগুলো না করতে মানুষেরা নিষেধ করে না। এই ধরনের কিছু প্রচলিত মূল্যবোধ আছে না, এইগুলোর পরিপন্থী কাজ করলে, অর্থাৎ এগুলোর বিপরীতে গিয়ে যদি কাজ করে কেউ, তাহলে আমরা সেই আচরণটাকে বলি বিচ্যুতিমূলক আচরণ। কি আচরণ? বিচ্যুতিমূলক আচরণ। অর্থাৎ এই অধ্যায়টা পুরোটাই তোমাদের হচ্ছে অপরাধ বিজ্ঞানের অধ্যায়। এই অধ্যায়টা কিসের? এই অধ্যায়টা অর্থাৎ দশম অধ্যায়টা তোমাদের অপরাধ বিজ্ঞানের একটা অধ্যায়। এবং অপরাধ বিজ্ঞানে কি পড়ানো হয়? অপরাধ বিজ্ঞানে পড়ানো হয় মূলত অপরাধ সংক্রান্ত বিষয়। এবং তোমরা জানো যে অপরাধের কারণ, ধরন এবং প্রতিকার, প্রতিরোধ ব্যবস্থা কিভাবে কি করা হয় বা কিভাবে কি করা যায়, এই বিষয়গুলো নিয়ে অপরাধ বিজ্ঞান কাজ করে। এমন কোন সমাজ আসলে খুঁজে পাওয়া যাবে না যে সমাজে কোনো অপরাধ নাই। তো প্রত্যেকটা সমাজে অপরাধ বিদ্যমান বা অপরাধ রয়েছে, এবং অপরাধটাকে আমরা কখনো চাইলে আসলে নির্মূল করতে পারবো না, আমাদেরকে অপরাধটাকে কমিয়ে আনতে হবে, ঠিক আছে? স্যার লেট হয়ে গেল, আয়মান খান লেট হয়ে, তোমার তো প্রতিদিনই লেট হয়ে যায়, তুমি তো প্রতিদিনই লেট করে ফেলো।
তো আজকে যারা যুক্ত হয়েছে ক্লাসে, তোমাদেরকে বলবো তোমরা একটু বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, কারণ সংখ্যা খুবই কম হয়েছে ক্লাসের আজকের উপস্থিতি। এবং তোমাদেরকে বলবো একটু লাইভটা শেয়ার করে দাও, যাতে করে বাকিরাও যুক্ত হতে পারে। তো এই অধ্যায়টা আমি কিন্তু আজকে শেষ করব, তোমাদেরকে একদম আমি কথা দিচ্ছি, এই অধ্যায়টা যতটুকু পারি আমি শেষ করব, এবং তোমাদের একটু মনোযোগী হতে হবে। তো প্রথমত বলছি যে প্রত্যেকটা সমাজে অপরাধ বিদ্যমান রয়েছে, এবং এমন কোনো সমাজ নাই যেখানে অপরাধ নাই। তো অপরাধের বিষয়টাতে আমি পড়ে যাচ্ছি, তার আগে হচ্ছে বিচ্যুতিমূলক আচরণটা কি সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছিলাম। কি মূল্যবোধ পরিপন্থী, সমাজের মধ্যে যে মানুষেরা যেটা চায় সেই রকম মূল্যবোধ পরিপন্থী কর্মকাণ্ডকে বা মূল্যবোধ, বা সমাজের মানুষেরা যেটা চায় না বা যেটা করলে সমাজের মানুষেরা খারাপ হিসেবে দেখবে, সেই ধরনের কর্মকাণ্ডকে আমরা বলি বিচ্যুতিমূলক আচরণ। যেমন আমি তোমাদেরকে বলি মিথ্যা কথা বলা, এবং বড়দেরকে অসম্মান করা, তাস খেলা, জুয়া খেলা, কিংবা হচ্ছে মদ সেবন করা, এগুলো হচ্ছে তোমার কি বিচ্যুতিমূলক আচরণ। এই যে বিচ্যুতিমূলক আচরণগুলো বললাম, যে এর বাইরে আইনকে ভঙ্গ করে এমন আচরণকে আমরা বলি অপরাধ। অর্থাৎ অপরাধ এবং বিচ্যুতিমূলক আচরণ দুটো কিন্তু ভিন্ন জিনিস। আবার এখানে আরেকটাই বিষয় আছে, সেটা হচ্ছে কি বিচ্যুতিমূলক আচরণটাকে আমরা বলছি মূল্যবোধ পরিপন্থী আচরণ, আর অপরাধটা হচ্ছে সেটাই যেটা মূলত মানুষের মোটামুটি অপরাধ হচ্ছে সেটাই যেটা মূলত হচ্ছে নিয়মকে বা আইনকে ভঙ্গ করে। কিকে ভঙ্গ করে? আইন ভঙ্গকারী আচরণকে বলে অপরাধ। আইন ভঙ্গকারী আচরণকে বলে কি? অপরাধ। আমি বেশি কথা বলতেছি না, তোমাদেরকে জাস্ট আমি কি কি পড়তে হবে, যেহেতু তোমরা ক্লাসগুলো সুপার 60-র অধীনে করতেছো, অর্থাৎ তোমাদের যে সুপার 60 যে বেসটা বা হচ্ছে তোমাদের যে গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে, সেই গ্রুপে কিন্তু তোমাদের ফাইলগুলো দেওয়া হবে। তোমরা আজকে আমি যে যে জায়গাগুলো পড়তে বলবো তোমরা সেই সেই জায়গাগুলো ভালো করে পড়বা, এন্ড দেন গ্রুপ থেকে ওই পিডিএফ ফাইলটা নিয়ে তোমরা নিজেদের মতো করে স্টাডি করে নোট করে নেবে, ঠিক আছে? এখানে একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে কি বিচ্যুতিমূলক আচরণ কাকে বলে। একদম সহজ ভাবে এটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। প্রথমত বলছে কি ইংরেজি ডেভিয়েন্স শব্দের বাংলা অর্থ হচ্ছে বিচ্যুতি বা মূল্যবোধ বিরোধী কার্যক্রম। তার মানে বিচ্যুতি বা মূল্যবোধ বিরোধী কার্যক্রম, অর্থাৎ সমাজের কিছু মূল্যবোধ আছে, সমাজের কিছু সামাজিক রীতিনীতি আছে, সমাজের কিছু মূল্যবোধ আছে, সমাজের কিছু ঐতিহ্য আছে, এইগুলোর বিপরীতে এটার সাথে সাংঘর্ষিক বা এটাকে ভঙ্গ করে কোন সামাজিক আদর্শ বা মূল্যবোধের ভিত্তিতে অনাকাঙ্ক্ষিত অথচ আইন নিষিদ্ধ নয়, মানে আইন দ্বারা নিষিদ্ধ নয়। যেমন ধরো মদ পান করা, মদ পান করা এটা হয়তো কিছু কিছু দেশে আইন দ্বারা নিষিদ্ধ, তখন সেটা অপরাধ। যদি কোনো দেশে আইন দ্বারা নিষিদ্ধ না হয় তাহলে কিন্তু সেটাকে অপরাধ বলা যাবে না, এটা একটা ডেভিয়েন্স বা বিচ্যুতি। আবার ধরো যে মিথ্যা বলা, মিথ্যা বলার জন্য বা মিথ্যা না বলার জন্য কি কোনো আইন আছে? আইন নাই, তাহলে মিথ্যা বলাটা কি? এটা একটা ডেভিয়েন্স। বড়দেরকে সম্মান না করলে সেটাতে কি তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে? যাবে না। তার মানে হচ্ছে কি বড়দেরকে সম্মান না করাটা একটা ডেভিয়েন্স। এবং একইভাবে তুমি তোমার বন্ধু বান্ধবীদেরকে যে গালি দিচ্ছ সেটার জন্য তো তোমার কোনো আইন নাই, আইনে তোমাকে শাস্তি দেওয়ার কোনো সুযোগ নাই, তাহলে এটাও একটা ডেভিয়েন্স। এখন তোমাদের কাছ থেকে আমি জানতে চাইবো তোমরা এক একজন এক একটা ডেভিয়েন্স এর নাম বলো, যেগুলো আসলে এক একটা বিচ্যুতি। ওকে, তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও যে আসলে কোনটা কোনটা বিচ্যুতি হিসেবে বিবেচিত। ওকে, বিচ্যুতি হিসেবে বিবেচিত এটা একটু তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। তোমরা এক একজন এক একটা কমেন্ট সেকশনে জানাও যে এটাই বিচ্যুতি। ওকে, তো বিচ্যুতি কাকে বলে এটা সংজ্ঞা দিতে গিয়ে সমাজবিজ্ঞানী রিচার্ড টি শ্যাপার, রিচার্ড টি শ্যাপার যেটা বলেছে সেটা হচ্ছে কি বিচ্যুতি হলো সেই আচরণ যা কোনো গোষ্ঠী বা সমাজের প্রত্যাশিত আচরণের মানকে ভঙ্গ করে। অর্থাৎ সমাজের প্রত্যাশিত আচরণকে ভঙ্গ করে এমন কোনো কর্মকাণ্ড বা এমন কোনো ব্যবহার বা এমন কোনো আচরণকে আমরা বিচ্যুতি বলবো। একইভাবে আরেকটা সংজ্ঞা হচ্ছে রসের একটা সংজ্ঞা, বিচ্যুতি আচরণ হচ্ছে সেই সব আচরণ যেগুলো সামাজিক প্রত্যাশাকে নিশ্চিত করতে পারে না। অর্থাৎ সমাজের মানুষেরা যেটা চায় সেটা যখন নিশ্চিত করা যায় না কোনো একটা আচরণের কারণে, সেই আচরণকে আমরা বলি বিচ্যুতিমূলক আচরণ। তাহলে বিচ্যুতিমূলক আচরণ কি? বিচ্যুতিমূলক আচরণ হচ্ছে মূলত সমাজের মূল্যবোধ পরিপন্থী আচরণ, সমাজের রীতিনীতি পরিপন্থী আচরণ, সমাজের নিয়ম পরিপন্থী আচরণ। তার মানে এটা আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ড নয় বা আইনকে ভঙ্গ করে এমন কোনো কাজ নয়, এটা এমন একটি কাজ যেটা মূলত হচ্ছে সমাজের রীতিনীতিকে ভঙ্গ করে। ওকে, খারাপ আচরণ করা, ভেরি গুড। মিথ্যা কথা বলা, ভেরি গুড। ঝগড়া করা, ভেরি গুড। এগুলো এক একটা ডেভিয়েন্স। ওকে, এক একটা ডেভিয়েন্স। অথবা হচ্ছে যে বড়দেরকে সাথে বেয়াদবি করা, এটা একটা ডেভিয়েন্স, ভেরি গুড। ঝগড়া করা, বড়দের সাথে বেয়াদবি করা, কারোর ব্যাপারে খারাপ কিছু প্রচার করা, ভেরি গুড। সুলতানা শরীফা, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এত সুন্দর তোমাদের উদাহরণ দেখে আমার ভালো লাগছে।
আমার নিজেরই ভালো লাগছে যে তোমরা এত সুন্দর উদাহরণ তোমরা নিজেদের মধ্যে করে তৈরি করেছো। এরপর দেখো এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি যে বিচ্যুতির আচরণের তিনটি উপাদান ক্রিয়াশীল থাকে, অর্থাৎ প্রত্যেকটা বিচ্যুতি আচরণের মধ্যে তিনটি উপাদান থাকে, যেগুলো দেখো প্রথমটা হচ্ছে সমাজের কাছে গ্রহণযোগ্য নয়, মানে এমন আচরণকে আমরা বিচ্যুতি বলবো যেটা সমাজের কাছে গ্রহণযোগ্য নয়। ধরো একটু আগে তোমরা যে উদাহরণগুলো দিছো, যেমন ধরো মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা কি সমাজের কাছে গ্রহণযোগ্য না? দ্বিতীয়ত বলছে যে এই আচরণ সমাজের আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী, তাহলে সমাজের আদর্শ হচ্ছে কি সমাজের সব মানুষই হচ্ছে সত্য কথা বলবে, এটা সমাজের একটা আদর্শ, এটা একটা মূল্যবোধ, এটা পরিপন্থী বলছে। এরপর বলছে বিচ্যুতি আচরণ দল ও গোষ্ঠীর দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় বরং অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত। দেখো যে আমাদের সোসাইটিতে বা আমাদের সমাজে মানুষের কাছে এই যে মিথ্যা কথা বলা বা হচ্ছে বড়দেরকে অসম্মান করা এটা একটা গ্রহণযোগ্য আচরণ নয়, বরঞ্চ এটা একটা অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত এবং পরিত্যাজ্য কাজ। ওকে, তাহলে দেখো মিথ্যাচার করা, পাপাচার করা, গুরুদেরকে অমান্য করা, মদ পান করা, জুয়া খেলা, অথবা হচ্ছে কি যে তোমার কাউকে টর্চার করা, এগুলো কিন্তু মোটামুটি ভাবে বিচ্যুতি হিসেবে বিবেচিত। এখানে একটা জিনিস আমাদেরকে আজকে স্টুডেন্ট অনেক কম, স্টুডেন্টরা মনে হয় শীতে বাড়িতে বেড়াতে গেছে আর কি, অথবা এরা সবাই এটা পারে, খুব ভালো বুঝে, এরকম হতে পারে, হতেই পারে এরা নিজেদের ভালো না লাগলে বা ক্লাস করতে মন না চাইলে তারা করতে নাও পারে। তবে এটা হচ্ছে মূল বিষয় যে ফেসবুকে আমরা অনেক সময় নষ্ট করি, কিন্তু ক্লাসে 1 ঘন্টা সময় দিতে আমরা পারি না। 1 ঘন্টা ক্লাসও আমরা হয়তো অনেক সময় 1 ঘন্টা হয় না, 50 মিনিট, 40 মিনিট, 45 মিনিট, 55 মিনিট এরকম হয়। যাই হোক, এখানে যেটা বলছি যে বিচ্যুতিমূলক আচরণ হচ্ছে এটাই। আবার বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের বলি, এগুলো তোমাদেরকে যখন ফাইল দেওয়া হবে তোমরা স্টাডি করবা, তখন আরো ভালোভাবে বুঝতে পারবা। প্রথমত হচ্ছে বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে হচ্ছে এটি আচরণবিধি ও মূল্যবোধ পরিপন্থী আচরণ, অর্থাৎ সমাজের যে আচরণবিধি আছে, সমাজের যে মূল্যবোধ আছে, আর এটি ব্যক্তিগত, আদর্শগত, সামাজিকভাবে ক্ষতিকর, ব্যক্তির জন্যও ক্ষতিকর, সমাজের জন্যও ক্ষতিকর, আদর্শের জন্যও ক্ষতিকর। যেমন ধরো আমাদের প্রত্যেকের ভিতরে একটা আদর্শ আছে, এখন তুমি যদি মিথ্যা বলতে থাকো, মিথ্যা বলতে থাকো, তাহলে তোমার এই আদর্শকে কেউ গ্রহণ করবে না। একইভাবে তোমার ব্যক্তির জন্য এটা ক্ষতিকর এবং সমাজের জন্য ক্ষতিকর। এটা আপেক্ষিক বিষয়, অর্থাৎ এক একজনের কাছে এক এক রকম, অর্থাৎ প্রত্যেকে যে একই রকম ডেভিয়েন্স করবে ওইরকম না, আবার প্রত্যেক সমাজে যে সব আচরণকে ডেভিয়েন্স বলা হবে ওইরকম না। যেমন ধরো গ্রামের মধ্যে তুমি কোনো একজন বয়স্ক লোককে যদি সালাম না দাও তাহলে সে তোমাকে অনেক কথা শোনাবে, কিন্তু শহরের মধ্যে এটা এজ ইউজুয়াল নর্মাল ব্যাপার, তুমি কাউকে সালাম না দিলেও তোমাকে কেউ কোনো কিছু বলবে না। শহরে সবাই যার যার মতো করে একদম হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেলফিশ লাইফ লিড করে, হ্যাঁ, একদম স্বার্থপর জীবন যাপন করে, তো তাদের মধ্যে এটা কোনো ব্যাপারই না। অর্থাৎ বয়স্কদেরকে তোমার সালাম না দেওয়া বা হচ্ছে বড়দেরকে সালাম না দেওয়া এগুলো কোনো ফ্যাক্ট না, কিন্তু গ্রামের মধ্যে এটা অনেক বড় একটা ফ্যাক্ট। তার মানে হচ্ছে সমাজ বেদে, সময় বেদে, স্থান বেদে, এই কারণে এটাকে বলা হচ্ছে যে আপেক্ষিক, অর্থাৎ ডিভিয়েন্স গুলো স্থান বেদে, সময় বেদে আলাদা আলাদা হতে পারে। আরেকটা হচ্ছে কি এটি সামাজিক সংহতি ও স্থিতিশীলতার জন্য হুমকি, অর্থাৎ সমাজের মধ্যে সংহতি, মানে সমাজের মানুষের মধ্যে সংহতি নষ্ট করে, সমাজের যে স্থিতিশীলতা সেটাকে নষ্ট করে, এবং এই সমাজের সংহতি, সংহতি মানে বুঝছো তো, অর্থাৎ সোশ্যাল সলিডারিটি, অর্থাৎ পরস্পরের মধ্যে যে একটা সুসম্পর্ক এটাকে নষ্ট করে। ধরো তুমি নিয়মিত গালাগালি করো, মিথ্যা বলো, মদ পান করো, জুয়া খেলো, তাহলে তোমার সাথে কেউ সহজে মিশতে চাইবে না, স্থিতিশীলতা নষ্ট হবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। আর এটা হচ্ছে সামাজিক ভাবে নিন্দনীয় বিষয়, এটা সমাজের মানুষেরা নিন্দা, মানে এটা একটা নিন্দনীয় কাজ বা এটাকে নিন্দনীয় হিসেবে দেখা হয়। তাহলে এগুলোই ছিল হচ্ছে ডেভিয়েন্সের বৈশিষ্ট্য। এখন আমরা চলে যাব যে বিচ্যুতির কারণগুলোর মধ্যে। বিচ্যুতির অনেকগুলো কারণ আছে, প্রধান প্রধান কারণ হচ্ছে তিনটা, একটা হচ্ছে সামাজিক কারণ, একটা হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ, আর একটা হচ্ছে কি শারীরিক বা জৈবিক কারণ। আবার বলছি, সামাজিক, মনস্তাত্ত্বিক এবং শারীরিক কারণ, তিনটা প্রধান মেজর কারণে মানুষেরা ডেভিয়েন্স করে বা বিচ্যুতি করে। তো এখানে দ্বিতীয় পত্র পড়াইছে, প্লিজ রিপ্লাই দেন। আচ্ছা, প্রথম পত্র দশম অধ্যায় পড়াচ্ছি, বাজে টোন দিবেন না প্লিজ, স্যারকে কেউ। আচ্ছা ঠিক আছে, ওকে। এখানে যেটা বলছি যে মোটামুটি সামাজিক কারণ, সাংস্কৃতিক বা অন্যদিকে এটা কিন্তু সামাজিক হবে না, এটা ভুল টাইপিং মিস্টেক হয়েছে। আবার বলছি সামাজিক, মনস্তাত্ত্বিক এবং শারীরিক, এই তিন প্রধান কারণ। আবার সামাজিক কারণের মধ্যে কিছু কিছু কারণ আছে, যেমন ধরো সমাজের অবস্থা যদি খারাপ হয়, ধরো তোমার সমাজের অবস্থা হচ্ছে খুবই গরিব, তাহলে সেখানে ডেভিয়েন্স হবে, মিথ্যা বলবে, দুর্নীতি করবে, অপরাধ হবে, মারামারি কাটাকাটি এগুলো হবে, ডেভিয়েন্স হবে। সমাজের অবস্থা যত খারাপ হবে তত বেশি ডেভিয়েন্স হবে। সামাজিক বিশৃঙ্খলা যত বাড়বে তত বেশি ডেভিয়েন্স হবে, অর্থাৎ সমাজের বিশৃঙ্খলা ডেভিয়েন্সের পেছনে কারণ। এরপরে আরেকটা হচ্ছে কি সামাজিক নিয়ন্ত্রণ, সমাজের মধ্যে কোনো ধরনের কন্ট্রোল নাই, কেউ কাউকে নিয়ন্ত্রণ করে না। ধরো মা ছেলেকে নিয়ন্ত্রণ করে না, আবার বাবা ছেলেকে নিয়ন্ত্রণ করে না, বাবা মেয়েকে নিয়ন্ত্রণ করে না, দ্যাট মিন্স হচ্ছে সেখানে ডেভিয়েন্স হবে। এবং কোনো প্রতিষ্ঠান নাই যেটা হচ্ছে সমাজের মানুষগুলোকে নিয়ন্ত্রণ করবে, এই সমাজেও ডেভিয়েন্স হবে। আরেকটা হচ্ছে কি
ত্রুটিপূর্ণ সামাজিকরণ, অর্থাৎ মানুষগুলোর সামাজিকরণ যদি সুস্থ দ্বারা সামাজিকররণ না হয়, অর্থাৎ অসুস্থ সামাজিকরণ হয়, তাহলে সেখানেও কিন্তু ডেভিয়েন্স হবে। তাহলে অনেকগুলো কারণ পেয়েছি যেগুলোর কারণে মানুষের ডেভিয়েন্স হতে পারে। সামাজিক কারণের মধ্যে সামাজিক অবস্থা, সামাজিক বিশৃঙ্খলা, সামাজিক নিয়ন্ত্রণহীনতা, ত্রুটিপূর্ণ সামাজিকরণ। যেটা বুঝবে না আমাকে সেটা বলবো, আমি তোমাদের ডিটেলসে বলে দিব। আর এটা হচ্ছে মনস্তাত্ত্বিক বা মানসিক কারণের মধ্যে রয়েছে প্রেষণাজনিত দ্বন্দ্ব বা আবেগজনিত অবদমিত আবেগ। অবদমিত আবেগটা হচ্ছে মূলত ইমোশনালি, অনেকে ইমোশনাল বা অতিরিক্ত আবেগের কারণে, ধরো যে অনেকে প্রেমে পড়ে যায়, আবেগ, ইমোশন, হ্যাঁ, এই যে প্রেম, এটাও কিন্তু একটা ডেভিয়েন্স। তাহলে এই ডেভিয়েন্সটা একটা অবদমিত আবেগের কারণে হচ্ছে, মানসিক কারণে হচ্ছে। এরপরে হচ্ছে কি প্রেষণাজনিত দ্বন্দ্ব, প্রেষণাজনিত হতাশা বা দ্বন্দ্ব, এটা কিছুটা একটু একটু বানান ভুল আছে, হ্যাঁ, এটা কারেকশন করতে হবে। প্রেষণাজনিত যে দ্বন্দ্ব বা হচ্ছে যে হতাশা, এটার কারণেও মানুষের অনেক সময় ডেভিয়েন্সের সাথে জড়িয়ে যেতে পারে। প্রেষণাজনিত দ্বন্দ্ব মানে কি, যে ভালো কাজ করার কোনো মোটিভেশনই সে পাচ্ছে না, তখন সে কি করবে, অপরাধ করবে, বিচ্যুতিমূলক আচরণ করবে। তাহলে এটাও একটা গেল। আর একটা হচ্ছে কি ব্যক্তিত্বের বিপর্যস্ততা, অর্থাৎ তাকে কেউ ভালো বলে না বা কেউ তাকে ভালো চোখে দেখে না, কেউ তাকে সম্মান করে না, তাহলে সে ডেভিয়েন্সের সাথে জড়িয়ে যেতে পারে কৌশলে। এরপরে ত্রুটিপূর্ণ মনোসামাজিক বিকাশ, ধরো যে ছোটবেলা থেকে এমন কারোর সাথে সে মিশেছে যারা হচ্ছে নিয়মিত ডেভিয়েন্স করতো বা বিচ্যুতিমূলক আচরণ করতো, সমাজের রীতিনীতি মূল্যবোধকে ভঙ্গ করতো, তাহলে সেও, তার ভিতরেও কি, যে এই বিচ্যুতিমূলক আচরণ করার প্রবণতা তৈরি হবে। আর এটা হচ্ছে অনেকের দৈহিক গঠনগত কারণে অনেকে বিচ্যুতিমূলক আচরণ করতে পারে। ধরো অনেক বেশি মোটা সোটা, তাহলে সে সমাজের মানে যে কোনো কিছুকে সে পরোয়া করবে না। আবার অনেক সময় অনেকে হচ্ছে খুব বেশি চিপচিপা, চিকন, তখন তারা সব মানসিকভাবে একটু বিকার, একটু অবসাদগ্রস্ত হবে বা হচ্ছে মানসিকভাবে সে একটু নিজেদেরকে অনেকটা মানে খুব বেশি দুর্বল বা হচ্ছে পিছিয়ে পড়া এরকম মনে করবে। ফলে সে অনেক সময় মিথ্যা বলতে পারে, অনেক সময় খারাপ কাজের আশ্রয় নিতে পারে। আবার অনেকে জিনগত ত্রুটির কারণেও কিন্তু বিচ্যুতি করতে পারে, অর্থাৎ তার পূর্ববর্তী পুরুষরা ডেভিয়েন্স করতো বা বিচ্যুতি করতো, এখন সেও ওই ধরনের ডেভিয়েন্স বা বিচ্যুতি করতে পারে। এরপর আরেকটা দ্বিতীয়, সেটা হচ্ছে কি শারীরিক অসুস্থতা জনিত কারণ। অনেকে শারীরিক অসুস্থতার কারণে ডেভিয়েন্স করতে পারে। যেমন ধরো কারো পা নাই, হাত নাই, তাহলে সে যথাযথভাবে সে যদি সমাজের মধ্যে সার্ভাইভ করতে না পারে, সে অনেক সময় ভিক্ষা করে, চুরি করে, ডাকাতি করে, অথবা হচ্ছে সে কোনো অবৈধ পন্থা অবলম্বন করতে পারে। তাহলে দেখো যে শারীরিক অসুস্থতা জনিত কারণে সে যে কোনো সময় খারাপ সামাজিক অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। আর এটা হচ্ছে জৈব রাসায়নিক কারণ। আমাদের শরীরের মধ্যে অনেক সময় হরমোন জনিত কিছু ইমব্যালেন্স তৈরি হয় এবং এতে করে আমরা হঠাৎ করে মাথা গরম হয়ে যায় আমাদের, এবং হরমোনের কারণে অনেক সময় আমরা যে তোমার সহজে কোন একটা বিষয়কে মেনে নিতে পারি না, তখন আমরা কি করি, খারাপ ব্যবহার করি, গালাগালি করি বা হচ্ছে বিচ্যুতিমূলক আচরণ করি। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা ডেভিয়েন্সের পেছনে কারণ হিসেবে কাজ করে। আমি তোমাদেরকে যেইভাবে বলতেছি, এগুলো তোমাদের পরে, ক্লাসের পরে কিন্তু তোমাদেরকে আবার এগুলো স্টাডি করতে হবে, বুঝছো? কারণ হচ্ছে একটা জিনিস একবার শুনলে সেটা তোমাদের কাছে ক্লিয়ার নাও হতে পারে, একবার শুনলে সেটা ক্লিয়ার নাও হতে পারে। এই জন্য তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ক্লাসের পরে একবার পিডিএফটা দেখে নিও, এবং তার জন্য তোমাদেরকে আমাদের ওই যে সুপার 60 ক্লাসের যে গ্রুপটা আছে সেখানে জয়েন করতে হবে। এবং এই জয়েন করার জন্য আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা একটু দিতে বলি, তোমরা যাতে দ্রুত ওই ফাইলটা পেয়ে যাও। আবার আসি হচ্ছে বিচ্যুতি কেন হয়, এটা নিয়ে সমাজ বিজ্ঞানীরা কি ভাবে, তারা আসলে কি চিন্তা করে। তো বিচ্যুতি কেন হয় এটার পেছনে কারণ হিসেবে উল্লেখ করেছেন হচ্ছে এমিল দুর্কেম এবং মার্টন। মুশাদ, ওই লিঙ্কটা একটু ক্লাসে পিন করে দাও, সুপার 60 গ্রুপে। তুমি গ্রুপগুলোতে মনে হয় ক্লাসটা শেয়ার করো না, লাইভে স্টুডেন্ট নাই একদম, তারা জানেই না। এখানে যেটা বলছি যে তোমার এমিল দুর্কেম এবং রবার্ট কিং মার্টন, অর্থাৎ আর কে মার্টন, রবার্ট কিং মার্টন এবং এমিল দুর্কেম দুইজনই বিচ্যুতিমূলক আচরণের পেছনে কারণ হিসেবে যেগুলো উল্লেখ করেছে সেই বিষয়টা আমি তোমাদেরকে এখন পড়াবো। এই জিনিসটাই তোমাদের বুঝতে একটু কষ্ট হয়, ঠিক আছে? এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে কি মানুষেরা কেন আসলে বিচ্যুতিমূলক আচরণ করে। এটার পেছনে কারণের কথা বলতে গিয়ে এমিল দুর্কেম বলছে যে মানুষেরা বিচ্যুতিমূলক আচরণ করে মূলত সামাজিক নৈরাজ্যের কারণে। সামাজিক নৈরাজ্য মানে কি? সামাজিক নৈরাজ্য মানে হচ্ছে, তিনি বলছে যে এটা হচ্ছে একটা বিশৃঙ্খলা বা হচ্ছে এমন একটা পরিস্থিতি যেখানে মূলত বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। তাহলে দুর্কেম সামাজিক নৈরাজ্যের পেছনে কারণ হিসেবে যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে কি, যে তিনি বলছে যে বিচ্যুতিমূলক আচরণ হয়, বিচ্যুতির কারণ হিসেবে তিনি বলেছেন কারণ হচ্ছে কি, যে তোমার সামাজিক নৈরাজ্য। তো সামাজিক নৈরাজ্যকে তিনি দায়ী করেছেন। অর্থাৎ নৈরাজ্য কি? নৈরাজ্য মানে হচ্ছে সামাজিক বিশৃঙ্খলা। সামাজিক নৈরাজ্য মানে কি?
সামাজিক বিশৃঙ্খলা, অর্থাৎ যেখানে সামাজিক বিশৃঙ্খলা থাকবে, অর্থাৎ যেখানে কোনো ধরনের মানুষেরা আইন মানবে না, যেখানে সবকিছু ভেঙে পড়বে, সেরকম একটা অবস্থাকে তিনি সামাজিক নৈরাজ্য বলেছেন। এবং সামাজিক নৈরাজ্যকে তিনি দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে কঠোর নৈরাজ্য বলেছেন, আর একটাকে বলছে যে সংক্রমিত নৈরাজ্য। ঠিক আছে, একটাকে তিনি কঠোর নৈরাজ্য বলেছেন, আর একটাকে বলছে কি সংক্রমিত নৈরাজ্য। তাহলে কঠোর নৈরাজ্য কোনটা আর সংক্রমিত নৈরাজ্য কোনটা সেটা আমরা এখন জানার চেষ্টা করব। কঠোর নৈরাজ্য আমরা যেটা বললাম সেটা হচ্ছে কি নৈরাজ্য মানে সামাজিক বিশৃঙ্খলা, আর এমিল দুর্কেম যেটা বলছে, দুর্কেম বলছে যে একদিকে কঠোর নৈরাজ্য আর একদিকে সংক্রমিত নৈরাজ্য। কঠোর নৈরাজ্য হচ্ছে সেটা, যেমন ধরো হরতাল, হ্যাঁ, খুব বেশি বিশৃঙ্খল অবস্থা, ধর্মঘট, হ্যাঁ, এবং হচ্ছে একইভাবে হচ্ছে তোমার অর্থনৈতিক খারাপ অবস্থা, অর্থাৎ অর্থনৈতিক যেটাকে আমরা বলি মন্দা, অর্থনৈতিক মন্দা। এই যে দেখো অর্থনৈতিক মন্দা, হরতাল, মন্দা মানে বুঝো তো, অর্থাৎ হচ্ছে খুব খারাপ অবস্থা। তো ধর্মঘট, হরতাল, অর্থনৈতিক মন্দা অথবা জ্বালাও, এটা হচ্ছে সমাজের মধ্যে খুব মারাত্মক বিশৃঙ্খল অবস্থা দিয়ে, এটাকে এই কারণে তিনি বলছেন যে কঠোর নৈরাজ্য। আর সংক্রমিত নৈরাজ্য কোনটা, অর্থাৎ একজনের দেখা দেখি যখন হচ্ছে অন্যরা নিয়ম মানতে থাকে সমাজের মধ্যে, যখন হচ্ছে ফার্স্ট নাকি সেকেন্ড সবগুলো মিলে সম্ভবত ফার্স্ট নাকি সেকেন্ড বলতে কিরকম, আমি তোমাদেরকে প্রথম পত্রের দশম অধ্যায় পড়াচ্ছি, কেমন? তোমরা এটা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, আশা করি তোমরা উপকৃত হবে। এখানে যেটা বলছি সংক্রমিত নৈরাজ্য, সংক্রমিত নৈরাজ্য হচ্ছে কি যখন হচ্ছে একজন দ্বারা আরেকজন প্রভাবিত হয়। ধরো তুমি মিথ্যা বলতেছো, এখন তোমার দেখা দেখি তুমি মিথ্যা বলে পার পেয়ে গেছো, তোমার মিথ্যা আমার মধ্যে ছড়িয়ে গেল, আমিও মিথ্যা বলা শুরু করলাম। তুমি পাপাচার করতেছো, এখন আমিও দেখলাম যে পাপাচার করলে তেমন কিছু হয় না, আমিও এখন পাপাচারে লিপ্ত হয়ে গেলাম। তুমি নিয়মিত মদ পান করতেছো, এখন আমি দেখতেছি যে মদ পান করলে কিছু হচ্ছে না, আমি নিজেও মদ পানে জড়িয়ে পড়লাম। এটাই হচ্ছে এক ধরনের সংক্রমিত নৈরাজ্য। তাহলে এই যে এমিল দুর্কেম বিচ্যুতির পেছনে কারণ হিসেবে যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে কি নৈরাজ্য, নৈরাজ্য মানে সামাজিক বিশৃঙ্খলা। এবং এই যে সামাজিক বিশৃঙ্খলাকে তিনি দুই ভাগে ভাগ করেছেন, একটা কঠোর বিশৃঙ্খলা, একটা সংক্রমিত বিশৃঙ্খলা অর্থাৎ নৈরাজ্য। এই জিনিসটাকেই তিনি এখানে ব্যাখ্যা করেছেন যে সংক্রমিত নৈরাজ্য এবং হচ্ছে কঠোর নৈরাজ্য বলে। ওকে, তাহলে এমিল দুর্কেম কয় ধরনের নৈরাজ্য বলার কথা বলেছেন? দুই ধরনের নৈরাজ্য। কঠোর নৈরাজ্যের ক্ষেত্রে তিনি এখানে দেখো অর্থনৈতিক সংকট এবং ধর্মঘট, হরতাল এগুলোকে উল্লেখ করেছেন। সংক্রমিত নৈরাজ্য বলতে সেটাকে বুঝিয়েছেন যেখানে মূলত একজন আরেকজনের মাধ্যমে এই ধরনের নৈরাজ্যটা সংক্রমিত হয়। তাহলে এটা গেল, আমরা তাহলে জানলাম কি এমিল দুর্কেম যে তোমার বিচ্যুতির পেছনে কারণ হিসেবে উল্লেখ করেছেন কি সামাজিক নৈরাজ্যকে তিনি বিচ্যুতির পেছনে কারণ হিসেবে উল্লেখ করেছেন। আবার বলছি যে এমিল দুর্কেম সামাজিক বিচ্যুতির পেছনে নৈরাজ্যকে কারণ হিসেবে উল্লেখ করেছেন। এবার আসি আমরা রবার্ট কিং মার্টন অর্থাৎ আর কে মার্টন কি বলেছে। রবার্ট কিং মার্টন নৈরাজ্য বলতে কি বুঝিয়েছেন সে বিষয়ে আমরা এখন কথা বলবো। রবার্ট কিং মার্টনের কথা হচ্ছে কি সমাজের মধ্যে আমরা আমাদের একটা লক্ষ্য থাকে, লক্ষ্য অর্জনের উপায় কম, এর ফলে আমরা নৈরাজ্যের মধ্যে বা হচ্ছে বিচ্যুতিমূলক আচরণ করে থাকি। তাহলে দেখো মার্টন যেভাবে বিষয়টাকে বুঝিয়েছেন, আর কে মার্টন অর্থাৎ রবার্ট কিং মার্টন যেভাবে বিষয়টাকে বুঝিয়েছেন, তিনি তার কথা হচ্ছে কি আমাদের নির্দিষ্ট একটা গোল আছে, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই একটা লক্ষ্য আছে। তো প্রত্যেকেরই সমাজের কিছু লক্ষ্য থাকে এবং লক্ষ্য অর্জনের আমাদের উপায়ও থাকে। মানে লক্ষ্য অর্জনের কিও দরকার আছে যে উপায়। তাহলে দেখো আমাদের লক্ষ্য আছে, এখন আমি যদি লক্ষ্য অর্জন করতে চাই তাহলে আমাকে কি লক্ষ্য অর্জনের কি উপায়, এটাও দরকার, তাই না? এখন ধরো তোমার লক্ষ্য হচ্ছে ধনী হওয়া, আচ্ছা তোমার লক্ষ্য হচ্ছে কি ধনী হওয়া, এটা তোমার লক্ষ্য। এখন লক্ষ্য অর্জনের উপায় হয় তোমাকে চাকরি করতে হবে, নয়তো তোমাকে কি করতে হবে ব্যবসা করতে হবে। দেখো হয় তোমাকে চাকরি করতে হবে নয়তো কি ব্যবসা করতে হবে। মার্টনের কথা হচ্ছে কি যে আমাদের প্রত্যেকেরই লক্ষ্য থাকে কিন্তু লক্ষ্য অর্জনের উপায়টা কি এটা হচ্ছে সীমিত, অর্থাৎ এটা খুবই কম। তাহলে আমাদের দেখো লক্ষ্য আছে বাট লক্ষ্য অর্জনের উপায়টা সীমিত। আমাদের লক্ষ্য আছে কিন্তু লক্ষ্য অর্জনের উপায়টা কি সীমিত। এই কারণে মার্টন বলছে যে আমাদের যে প্রত্যেকেরই লক্ষ্য আছে ধনী হওয়া বা হচ্ছে আমাদের লক্ষ্য নির্দিষ্ট লক্ষ্যে আমরা ছুটে চলি, কিন্তু লক্ষ্য অর্জনের যে পথ বা উপায় সেটা খুবই কম। ফলে আমরা কি করি যে অবৈধ পন্থায় আমরা সেই লক্ষ্য অর্জন করতে চেষ্টা করি। দেখো লক্ষ্য অর্জনের উপায় কম এবং আমাদের লক্ষ্য আছে কিন্তু লক্ষ্য অর্জনের উপায় কম। তো এখন লক্ষ্য অর্জনের উপায় যেহেতু কম, হয় চাকরি করতে হবে নয়তো ব্যবসা করতে হবে। এখন আমার ইচ্ছা হচ্ছে কি আমি চাকরিও করবো না ব্যবসাও করবো না, আমি মানে দ্রুত ধনী হতে চাইবো। তাহলে আমাকে কি করতে হবে অবৈধ কর্মকাণ্ড করতে হবে, অবৈধ বা মাদক পাচার করতে হবে,
অথবা হচ্ছে আমাকে অবৈধ কোনো ব্যবসা করতে হবে। হ্যাঁ, অবৈধ বা হচ্ছে সরকার নিয়ম বহির্ভূত যে ধরনের ব্যবসাগুলোকে অবৈধ ঘোষণা করে সেই কাজগুলো করতে হবে। তাহলে এই জায়গাটাতেই হচ্ছে মার্টনের কথা। মার্টনের কথা হচ্ছে কি, যে আমাদের লক্ষ্য আছে কিন্তু লক্ষ্য অর্জনের উপায় কম। এখন লক্ষ্য অর্জনের উপায় যেহেতু কম, তাহলে আমাদের লক্ষ্য অর্জন করার জন্য আমরা অনেক সময় বিচ্যুতিমূলক আচরণ করে থাকি। এই যে লক্ষ্য অর্জনের উপায় কম হওয়াতে আমরা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যেই ধরনের আচরণ আমরা করতেছি, সেই ধরনের আচরণগুলোই হচ্ছে আসলে কি, বিচ্যুতিমূলক আচরণ। তাহলে আমাদের লক্ষ্য আছে, তাহলে সেই লক্ষ্য অর্জনের পথ আমাদের জন্য খুবই ক্ষীণ বা খুবই সংক্ষিপ্ত বা খুবই অল্প। এ কারণে আমরা প্রতিনিয়তই বিচ্যুতিমূলক আচরণ করে আসতেছি। ঠিক আছে, এই যে একটা স্পষ্টভাবে দেখো যে তিনি বলছেন যে নৈরাজ্য হচ্ছে সাংস্কৃতিক লক্ষ্য এবং লক্ষ্য অর্জনের উপায়ের মধ্যে ভারসাম্যহীন অবস্থা। মার্টনের মধ্যে কেউ পরিশ্রমী উদ্যোগ গ্রহণ করে সম্পদ অর্জন করতে পারে এবং জীবনের সফল ও সামাজিক প্রতিষ্ঠা পেতে পারে, কিন্তু লক্ষ্য অর্জনের উপায়গুলো বাস্তবে খুবই সীমিত থাকে, মানে পথ, মানে এই যে লক্ষ্য অর্জনের উপায় খুবই সীমিত। এই কারণে বলতে দেখো যে আমাদের চাকরি খুবই কম, ব্যবসা বাণিজ্যের সুযোগ খুবই কম, তাহলে মানুষেরা কি করে, অবৈধ পন্থায়, যেহেতু এখন আমাদের টেস্ট এক্সাম তাই সেকেন্ড পেপার গুলো পড়াবেন, এমন হলে তো ভালো ছিল স্যার। আচ্ছা, এখানে তোমাদের টেস্ট পরীক্ষা, আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজ তো অপরাধ না, অবৈধ কাজ তো অপরাধ না। হ্যাঁ, অবৈধ কাজ অপরাধ, এবং আমি বললাম না প্রথমে বলছি যে সকল বিচ্যুতি অপরাধ না, কিন্তু সকল অপরাধ কিন্তু বিচ্যুতি। আমার মনে রাখতে হবে, সকল অপরাধ বিচ্যুতি কিন্তু সকল বিচ্যুতি অপরাধ না। এটা মনে রাখবা, এটা মনে রাখলে তারপরে তোমরা এটা উত্তর পেয়ে যাবে। আজকে শেয়ার করলে কেউ আসছে না কেন জানি। আচ্ছা, সমস্যা নাই, কেউ না আসলে, অনেকের সোশিওলজি নাই, বুঝছো, অনেকের সোশিওলজি নাই। তোমরা যারা 20 জন বা 25 জন যারা ক্লাস করতেছো, তোমরা ক্লাস করো। অনেকের সোশিওলজি না থাকে তো ওই পেজের রিচ হইতে খুব সম্ভবত। আমি একটু আগে হচ্ছে বুলক্রমে আমি হচ্ছে গুনগুন গান করতে করতে হচ্ছে আমি এই বোর্ড ওপেন করতেছিলাম, বুঝছো। তো আমাদের যিনি হচ্ছে আমাদের এমপ্লয়ি যারা আছেন, ওনারা বুলের লাইভটা দিয়ে চলে গেছে, মানে আমি লাইভে এসে গান করতেছি, ওয়ান কাইন্ড অফ এরকম আর কি। তো পরে আমি বললাম যে তুমি দ্রুত লাইভটা ডিলিট করে দাও এবং স্টুডেন্টদের চোখে বললে ভাইরাল করে দিবে। তো এই জন্য হচ্ছে যেটা ঘটছে সেটা হচ্ছে কি, পেজ হঠাৎ করে ওই লাইভে আসার পরপরই আবার ডিলিট করে দিল। তো কিছু একটা ঘাবলা তো আছে, এই জন্য হচ্ছে ওই অ্যালগোরিদম আমাদের রিচটা ডাউন করে দিয়েছে, বুঝছো। তো পরবর্তী ক্লাসে এটা আবার আপ হবে বা উপরের দিকে উঠবে, ঠিক আছে। যাই হোক, এখানে যেটা বলছি যে লক্ষ্য অর্জনের উপায় মানে খুবই আমাদের আমাদের ক্ষেত্রে লক্ষ্য অর্জনের যে উপায়গুলো আছে এগুলো খুবই অল্প, মানে খুবই ক্ষীণ, যার কারণে আমরা অবৈধ পন্থায় সেই লক্ষ্য অর্জন করতে চাই। এর ফলে আমরা যে আচরণটা করি সেটাকে বিচ্যুতি বলছে। দেখো, এই যে লক্ষ্য অর্জনের উপায়টা আমাদের আসলে বাস্তবে খুবই সীমিত থাকে, তাই অনেকে অনুমোদিত উপায়ের বাইরে, দেখো অনুমোদিত উপায়ের বাইরে, অনুমোদিত উপায় কি বললাম না, চাকরি অথবা ব্যবসা, এর বাইরে তুমি যদি অন্য কিছু করতে চাও তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি, যে তোমার মোটামুটি ভাবে অবৈধ, তার মানে অনুমোদিত উপায়ের বাইরে যদি কোনো কাজ আমরা করি সেটা বিচ্যুতিমূলক উপায় হবে। এই যে দেখো, অনুমোদিত উপায়ের বাইরে বিচ্যুতিমূলক উপায়ে সাফল্য পেতে চায়। মার্টনের মতে বিচ্যুতির কারণগুলো বা ধরনগুলো হচ্ছে এরকম। সুসংগতি, দেখো তিনি বলছে যে বিচ্যুতির যে ধরনগুলো আছে, কয় ধরনের ধরন, তিনি বলছে যে শুধু একটা ধরনই আছে যেটা ভালো, প্রকৃত অর্থে ভালো, অর্থাৎ এটা ছাড়া বাকিগুলো হচ্ছে ডেভিয়েন্ট বিহেভিয়ার। অর্থাৎ আমরা যে দেখো, আমরা যে লক্ষ্য অর্জন করতে চাই, এই যে লক্ষ্য, আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্য অর্জনের উপায়, দেখো আমাদের সেই লক্ষ্য অর্জনের যে উপায়গুলো আছে সেই উপায়গুলোর মধ্যে একমাত্র ভালো উপায় হচ্ছে সুসংগতি, বাকিগুলো সবই হচ্ছে ডেভিয়েন্ট বা হচ্ছে বিচ্যুতি। যেমন ধরো সুসংগতি বলতে কি, তিনি বলছে যে এটি হচ্ছে একমাত্র বিচ্যুতিবিহীন সারা, মানে বিচ্যুতি ছাড়া আচরণ, অর্থাৎ বিচ্যুতি নাই এই আচরণের মধ্যে। সমাজের সুসংগতি অবস্থান হচ্ছে বিচ্যুতিমূলক অবস্থার বিপরীতে। যেমন একজন যুবক অথবা যুবতী যখন সুশিক্ষিত হয়ে ভালো চাকরি পায় এবং পেশাগত ক্ষেত্রে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে সমর্থ হয়, তখন আর্থিক সাফল্যের লক্ষ্য বা তা অর্জনের বৈধ উপায়ের ভিতরে সুসংগতি বিরাজ করে। তার মানে হচ্ছে কি, আমি যে লক্ষ্য অর্জন করতে চাই সেখানে আমার ওই যে সুসংগতি হচ্ছে সেটাই, হয় আমাকে ব্যবসা করতে হবে নয়তো কি চাকরি করতে হবে। তার সুসংগতি মানে হচ্ছে কি বৈধ উপায়। এই যে বাকি উপায়গুলো বলছে এগুলো প্রত্যেকটা ডেভিয়েন্ট বিহেভিয়ার। কেমন, ধরো উদ্ভাবন, অর্থাৎ অবৈধ কোনো উদ্ভাবন। ধরো তুমি ধনী হইতে চাও, তুমি চাকরি করবে না, ব্যবসাও করবে না, তাহলে কি করতে হবে, যে তুমি নতুন কোনো একটা মাদক বানাও, নতুন কোনো একটা কি বানাও, মাদক বানাও, এটা হচ্ছে ইনোভেশন, উদ্ভাবন।
তাহলে অবৈধ কোন একটা পন্থা তুমি তৈরি করেছো। দ্বিতীয়ত হচ্ছে কি প্রতানিষ্ঠতা অর্থাৎ রিচুয়ালিজম। প্রতানিষ্ঠতা মানে হচ্ছে কি সমাজের মধ্যে অবৈধ যেই পন্থাগুলো যুগ যুগ ধরে চলে আসতেছে, যেমন ধরো সরকারি অফিসগুলোতে গেলে আমরা যেটা দেখি তারা কাজ করে দেওয়ার পরে বলে কি নাস্তা পানি খাওয়ার একটু অল্প টাকা পয়সা দেন। এই যে প্রতানিষ্ঠতা এটা হচ্ছে এটা, অর্থাৎ সমাজের মধ্যে দীর্ঘদিন ধরে ডিভিয়েন্ট বিহেভিয়ারটা দেখো, তাকে সরকার টাকা দিয়ে রাখছে জনগণের সেবা করার জন্য, তাই এখন সে কি বলতেছে যে আমাকে অল্প নাস্তা পানি টাকা মানে খাওয়ার টাকা পয়সা দেন না। এই যে সেই যে আমার কাছ থেকে এটা চাইলো, এটার মানে হচ্ছে সে একটা ডেভিয়েন্ট বিহেভিয়ার করতেছে, কারণ এটা সম্পূর্ণভাবে একটা দুর্নীতি এবং এটা একটা সামাজিক ভাবে এটা ঘৃণিত একটা কাজ। কারণ তাকে যেই পরিমাণ বেতন দেওয়া হচ্ছে সেই পরিমাণ বেতনে যদি তার না হয় তাহলে সে পেশা পরিবর্তন করবে। কিন্তু অবৈধভাবে কারো কাছ থেকে যে ঘুষ নেওয়া বা হচ্ছে বাড়তি অর্থ আদায় করা, এটা সমাজের মধ্যে দীর্ঘদিন ধরে প্রথানিষ্ঠ হয়ে মানে সমাজের মধ্যে চলে আসতেছে। আরেকটা হচ্ছে কি পলায়ন। পলায়ন মানে কি যে আমি আমার লক্ষ্যে আমি ধনী হতেই চাইবো না, অর্থাৎ আমি ধনী হতে চাইবো না, আমি দেখতেছি যে অর্জনের কোনো চাকরিও নাই ব্যবসাও নাই, তাহলে আমার ধনী হওয়ার কোনো ইচ্ছাও নাই, আমি যেমন আছি এজ এ জুয়াল আমি থাকবো, এটাই হচ্ছে পলায়ন। অর্থাৎ আমি যেটা চাচ্ছি সেটা হতে চায় না। ঠিক আছে, ওকে। তো এখানে একজন বলতেছে নেটওয়ার্ক, ইয়াসমিন হক ইস্যু, তুমি একটু তোমার নেটওয়ার্কটা চেক করো, কারণ আমিও তোমাদের মধ্যে ক্লাস দেখতেছি আমার মোবাইলে, বুঝছো, লাইভ যেটাতে চলতেছে এর বাইরে আমার মোবাইলে আমি নিজেও দেখতেছি। একদিন দেখা করব ইনশাল্লাহ রায়ান ভাই, যদি ইনশাল্লাহ অবশ্যই। আমাদের পরীক্ষা চলতেছে কালকে, কিন্তু থার্ড গ্যাস্টারের পরীক্ষা হবে। হ্যাঁ, এটা বুঝতে পারছো নিশ্চয়ই। পলায়ন মানে কি যে সেই যে লক্ষ্য, সেই লক্ষ্যই সেই অর্জন করবে না। তার কথা হচ্ছে কি আমি এই ডেভিয়েন্ট বিহেভিয়ার করে এই লক্ষ্য অর্জন করতে চাই না। তো এটাও কিন্তু এক ধরনের ডেভিয়েন্টের মধ্যে পড়ে, কারণ সামাজিক রীতিনীতি অনুযায়ী আমরা বৈধ উপায়ে কি করতে চাই, লক্ষ্য অর্জন করতে চাই। যখন সে ওই বৈধ উপায়ে অর্জন না করে বরঞ্চ পলায়ন করে, সেটাও কিন্তু এক ধরনের ডেভিয়েন্ট। আর একটা হচ্ছে কি বিদ্রোহ। বিদ্রোহটা কি যে ধরো তুমি কোনো একটা কাজ করতেছো, সেই কাজের ক্ষেত্রে তুমি এক ধরনের হচ্ছে নিজেকে বিদ্রোহী হিসেবে ঘোষণা করেছো, এবং তুমি ওই ক্ষেত্রে মানে ধরো তোমার বেতন বাড়তেছে না, তুমি বলতেছো বেতন বাড়াইতেই হবে। হ্যাঁ, বাড়াইতে হবে বা হচ্ছে তোমাকে অবশ্যই বাড়িয়ে দিতে হবে, বুঝতে পারছো, অবশ্যই বাড়িয়ে দিতে হবে। এই যে এক ধরনের বিদ্রোহ ঘোষণা করা, এটাও কিন্তু এক ধরনের ডেভিয়েন্ট বিহেভিয়ারের মধ্যে পড়ে, বুঝতে পারছো। তাহলে বিদ্রোহ ঘোষণা করা বা হচ্ছে রেভিলিয়ন, এগুলো কিন্তু ডেভিয়েন্ট বিহেভিয়ারের মধ্যে। আস্তে কথা বলতে বলো না, হাসানের গলা বড় হয়ে গেছে। এখানে যা বুঝতে পারছো ডেভিয়েন্ট বিহেভিয়ারের মধ্যে পড়ে বিদ্রোহ বিষয়টা। এই যে দেখো বিদ্রোহের বিষয়ে কি বলছে, বিদ্রোহ হচ্ছে এমন একটি অবস্থা যে যখন ব্যক্তি বা গোষ্ঠী অনুমোদিত লক্ষ্য বা উপায়ের বদলে নতুন লক্ষ্য ও উপায়কে নির্মাণ করে, তাই সমাজ ব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান থাকে বিপ্লবের মধ্যে, যাকে বিচ্যুতি বলা যায়। যেমন একটি বিকল্প সম্পত্তি ব্যবহারের বিকাশ সাধন, যাকে বিদ্রোহী ব্যক্তি বিদ্যমান সম্পত্তি ব্যবস্থার চেয়ে অধিকতর বৈধ বলে গণ্য করে। অর্থাৎ হচ্ছে বিদ্রোহ হচ্ছে এমন একটা অবস্থা যখন ব্যক্তি গোষ্ঠীর অনুমোদিত লক্ষ্য উপায়ের বদলে নতুন লক্ষ্য উপায় মানে লক্ষ্য অর্জনের উপায়কে নির্ধারণ করা। অর্থাৎ হচ্ছে ভেঙে চুরে আমি আমার মতো করে সাজাবো, ধরো যে নিয়ম আছে সেটাকে ভেঙে আমি আমার মতো করে সাজাবো। যেমন ধরো সরকারকে বা বিগত সরকারকে আমি যদি বলি, গত সরকার যে আওয়ামী লীগ সরকার, সেই সরকারকে ক্ষমতা থেকে সরানোর বৈধ উপায় ছিল নির্বাচন, নির্বাচনের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরাতে হবে। না, সে ক্ষমতা থেকে সরানো যাচ্ছে না কোনোভাবে বৈধভাবে, তাহলে জনগণরা কি করছে, ডেভিয়েন্ট ওয়ে বেছে নিয়েছে, বিদ্রোহ। এই ডেভিয়েন্ট ওয়েতে বেছে নিয়ে জনগণরা ক্ষমতা থেকে তাদেরকে বিচ্যুত করেছে, এবং ওই জায়গায় যারা বিদ্রোহ করেছে তারা দখল করে নিয়েছে। তার মানে কি তারাই দখল করেছে যারা ক্ষমতায় যেতে চেয়েছে আগে থেকে, বুঝতে পারছো আমার কথা। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, এটা ওরকম না, তারপর আমি বলতেছি যে ব্যাপারটা হচ্ছে বিদ্রোহ হচ্ছে সেটা যেটা অর্জন করতে চায় সেটা নিয়মটাকে ভেঙে চুরমার করে আমি আমার মতো করে সেই জায়গাটাতে দখল করব, বা আমি সেই জায়গাটা অর্জন করে নিব, বা আমি সেই জায়গাটা নিয়ে নিব। এটাই হচ্ছে মূলত বিদ্রোহ। তাহলে এখানে মার্টন যেই কথাগুলো বলেছে সেই কথাগুলো হচ্ছে সুসংগতি হচ্ছে বৈধ উপায়, যেভাবে আমরা স্বাভাবিকভাবে লক্ষ্য অর্জন করতে চাই। তাহলে তিনি কি বলতেছে যে আমরা নৈরাজ্য এই কারণেই সৃষ্টি হয়, আমাদের যে সাংস্কৃতিক লক্ষ্য থাকে অর্থাৎ আমাদের যে গোল থাকে, আমাদের সেই লক্ষ্য অর্জনের উপায় কিন্তু কম, যার কারণে আমরা বিচ্যুতিমূলক আচরণ করি। কারণ সুসংগতি হচ্ছে সেই অবস্থা যখন আমরা স্বাভাবিক ওয়েতে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। আর এর বাইরে উদ্ভাবন মানে হচ্ছে ইনোভেশন। এখানে উদ্ভাবন হচ্ছে সেই অবস্থা যেখানে মানুষেরা অবৈধ কোনো পন্থা অবলম্বন করে কোনো একটা নতুন পথ আবিষ্কার করে
এবং যেটার মাধ্যমে সে ওই লক্ষ্য অর্জন করতে চায়। আর এটা হচ্ছে কি প্রথানিষ্ঠতা, অর্থাৎ সামাজিক রীতিনীতি অনুযায়ী, প্রথা অনুযায়ী তারা হচ্ছে এই ধরনের কাজগুলো করে থাকে। যেমন ধরো আমি তোমাদেরকে একটা সরকারি অফিসের কথা বলছি, যেখানে হচ্ছে তারা অবৈধ ঘুষ চায় বা টাকা চায়। আর এটা হচ্ছে পলায়ন, সেই ধনী হইতে চায় না, বা হচ্ছে সেই মূলত ওই লক্ষ্য অর্জনই করতে চায় না, সেই ওই লক্ষ্য থেকে সরে যায় বা দূরে চলে যায়। আর একটা হচ্ছে কি বিদ্রোহ। বিদ্রোহটা কি? বিদ্রোহ হচ্ছে মূলত ওই যে অবস্থা, যেই অবস্থাটা আছে সেই অবস্থাটাকে ভেঙে চুরে একদম হচ্ছে কি করে দেওয়া, বাতিল করে দেওয়া, হচ্ছে ভেঙে দেওয়া, এটাই বিদ্রোহ। আর এখানে বিষয়টা গেল, এটা হচ্ছে মার্টনের থিওরি। তোমরা রিডিং করলে বিষয়টা আরো একটু ভালো করে জানতে পারবা। লিঙ্কটা কিন্তু প্রিন্ট করে দেন নাই ভাইয়া, লিঙ্কটা কিন্তু প্রিন্ট করে কিরকম প্রিন্ট আমি বুঝলাম না। নেটওয়ার্ক, আচ্ছা পিন করে দেয় না যে, ও পিন করে দেয় না। এই মুর্শেদ, এই তুমি লিঙ্কটা, হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দাও না ওইখানে গ্রুপে, ইয়াতে ডেসক্রিপশনে। কোথায়? ডেসক্রিপশনে, হ্যাঁ ডেসক্রিপশনে আছে। অর্থাৎ হচ্ছে তোমরা যেখানে ক্লাস করতেছো ওই জায়গাটাতে ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, বুঝছো? তোমরা জাস্ট হচ্ছে ওই যে তুমি স্ক্রিনে ক্লিক করো, ক্লিক করে একটা তীর চিহ্ন ফ্রি ক্লাস এই নিচে ক্লিক করলে দেখবা যে মোটামুটি ভাবে তোমার ওইখানে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের বা সবকিছু পাবে। তুমি পড়ালেখার পেজে আবার আসো নতুন করে, দেখবা যে এখানে দেখা হবে। কাল দেখা হবে বা ইনশাল্লাহ, অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে। অপরাধের কারণ, অপরাধের কি বা অপরাধ কাকে বলে, আমি তোমাদের একদম সংক্ষেপে বলি যে নিয়ম বা আইন বহির্ভূত আচরণকে আমরা বলি অপরাধ। আবার বলছি, আমরা একটু আগে যে বিচ্যুতি বলছি সেটা হচ্ছে কি, যে সমাজের মূল্যবোধ পরিপন্থী কর্মকাণ্ডকে আমরা বলি বিচ্যুতি। আর অপরাধ হচ্ছে সেটা মূলত যেটা সমাজের আইন পরিপন্থী, অর্থাৎ হচ্ছে আইনকে ভঙ্গ করে বা আইনকে ভেঙে ফেলে বা আইন ভঙ্গ করে এমন আচরণকে আমরা বলি বিচ্যুতি। তো এই যে অপরাধ, অপরাধের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি অপরাধী ব্যক্তিকে শাস্তি প্রদান করা হয়। অপরাধের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি অপরাধী ব্যক্তিকে শাস্তি প্রদান করা হয়, এবং অপরাধের জন্য অবশ্যই শাস্তি অনিবার্য। এবং সকল অপরাধ বিচ্যুতি, কিন্তু সকল বিচ্যুতি অপরাধ নয়। সকল অপরাধ বিচ্যুতি, কিন্তু সকল বিচ্যুতি কি নয়, অপরাধ নয়, এটা মনে রাখবে। এবং এখানে অধ্যাপকরা বা হচ্ছে বিভিন্ন অপরাধ, বিশেষ করে সাদারল্যান্ডের যে সংজ্ঞাটা, তিনি বলছে যে আইন বিরোধী সব কর্মকাণ্ডই হচ্ছে অপরাধ। তার মানে হচ্ছে কি আইন বিরোধী বা আইনকে ভঙ্গ করে যেই কর্মকাণ্ড আছে সেগুলোকে আমরা বলছি অপরাধ। আইন বিরোধী বা আইনকে ভঙ্গ করে যে কর্মকাণ্ড আছে সেটাই হচ্ছে অপরাধ। তার মানে দাঁড়াচ্ছে কি আইনকে ভঙ্গ করে বা আইন বিরোধী যে কোনো কর্মকাণ্ডই হচ্ছে অপরাধ। যেমন ধরো তুমি ট্রাফিক নিয়ম ভঙ্গ করা অপরাধ, হ্যাঁ, ডান পাশে গাড়ি চালানো অপরাধ, কারণ বাম পাশে নিয়ম, ডান পাশে গাড়ি চালালে অপরাধ, আইন ভঙ্গ করেছে। অথবা হচ্ছে তুমি কাউকে, কারো সম্পত্তি আত্মসাৎ করা অপরাধ, কারণ এগুলোর জন্য আইন আছে। তাহলে এই যে আইনগুলো ভঙ্গ করলে যে অবস্থা হবে সেটা হচ্ছে অপরাধ। এবং বিভিন্ন জায়গায় অপরাধের সম্পর্কে এখানে আরো কিছু তথ্য আছে, তোমরা এগুলো পড়বা। অপরাধের ধরন, অপরাধের মধ্যে বিভিন্ন ধরনের অপরাধ আছে। কিশোর অপরাধ, যদি আমরা স্বাভাবিকভাবে কিশোররা যে ধরনের অপরাধ করে সেগুলোকে আমরা কিশোর অপরাধ বলি। যেমন হচ্ছে অল্প বয়সে যে অপরাধ শিশুরা বা হচ্ছে বয়স মানে কিশোররা বা তরুণরা যে অপরাধ করে সেটা হচ্ছে কিশোর অপরাধ। হ্যাঁ, এরপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি স্বীকারবিহীন অপরাধ, অর্থাৎ ব্যক্তি অন্যকে ক্ষতি না করে, নিজে নিজের ক্ষতি করলে, যেমন মাদক সেবন করলে অথবা হচ্ছে তোমার কি যে মদ পান করলে, হ্যাঁ, এগুলো হচ্ছে স্বীকারবিহীন অপরাধ। এগুলো স্বীকারবিহীন অপরাধ। আর এটা হচ্ছে কি ভদ্রবেশী অপরাধ, অর্থাৎ সে যখন হচ্ছে ভদ্রতার আড়ালে যখন সে অপরাধ করে বেড়াবে। যেমন ধরো বিশেষ করে সেই শুট কুট টাই টুই পরে অফিসের মধ্যে বসে আছে, কিন্তু সে নিচের দিকে ওই বাহাদের কাজ করে। বাহাদের কাজ মানে হচ্ছে কি ঘুষ নেওয়া, এই ধরনের অপরাধ। অর্থাৎ এই ভদ্রবেশী অপরাধ হচ্ছে সেই অপরাধ যেটি মূলত আমরা কোনো একটা পেশার আড়ালে এই ধরনের অপরাধগুলো করে থাকি। হ্যাঁ, পেশার আড়ালে যখন হচ্ছে কেউ এই ধরনের অপরাধগুলো করে তখন সেটাকে আমরা বলি ভদ্রবেশী অপরাধ। যেমন ধরো অফিসে ঘুষ নেওয়া, কোনো একটা কাজের বিনিময়ে অতিরিক্ত ফি আদায় করা, অথবা হচ্ছে তোমার কোন একটা পদ পদবীকে ব্যবহার করে এই ধরনের অপরাধ করে। এই ধরনের অপরাধে কিন্তু আবার প্রমাণ থাকে না, কারণ অপরাধী ব্যক্তি স্বয়ং মানে অপরাধকারী ব্যক্তি তিনি কিন্তু জনসমক্ষে এই ধরনের অপরাধ করে না, সে করে গোপনে, আড়ালে, অন্তরে। এই কারণে হচ্ছে মূলত এই ধরনের অপরাধের জন্য কোনো প্রমাণ থাকে না বলে অপরাধী ব্যক্তিকে শাস্তিও প্রদান করা যায় না। যেমন আমাদের দেশে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরগুলোতে বা সরকারি বেসরকারি অফিসগুলোতে এই ধরনের অপরাধ অহরহ হয়। এই বজ্রবিষ অপরাধটা সচরাচর আমরা আমাদের বিভিন্ন দপ্তরগুলোতে আমরা হতে দেখি। এটাকে বলছি আমরা বজ্রবিষ অপরাধ। আর এটা হচ্ছে কি সংঘবদ্ধ অপরাধ, যেটাকে আমরা বলি অর্গানাইজ ক্রাইম। অর্গানাইজ ক্রাইমটা হচ্ছে তোমরা দেখবা বিভিন্ন ধরনের বড় বড় মাফিয়া যারা, গডফাদার যারা, ধরো গডফাদার, এই গডফাদারের অধীনে
আরো কিছু মাফিয়া থাকে। হ্যাঁ, আরো কিছু কি থাকে, মাফিয়া থাকে, ধরো এরা প্রত্যেকেই হচ্ছে মাফিয়া। হ্যাঁ, এটা হচ্ছে তোমার সংঘবদ্ধ অপরাধ, ঠিক আছে। এই মাফিয়ারা হচ্ছে মানে আরো কিছু মাফিয়া আর কি। হ্যাঁ, ধরো ছোটখাটো মাফিয়া, এরা ছোট মাফিয়া, এই ধরো গডফাদার মানে তো মাফিয়া অনেকটাই। হ্যাঁ, তো এদের অধীনে আবার এর অধীনে কিছু থাকে, আবার এর অধীনে কিছু থাকে, এই ওয়ান কাইন্ড অফ ট্রি। হ্যাঁ, একটা গাছের মতো ডালপালা বিভিন্ন দিকে ছড়াই যায়। তো এরা হচ্ছে মানে লিডার, মানে অপরাধের লিডার। তো এটা অনেকটা হচ্ছে ওই তোমার, তোমরা টপোলজি পড়ছো না, এইগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। ধরো এই ব্যক্তি যদি অপরাধ করে তাহলে সে বড়জোর এর নাম বলবে যে আমি এর অধীনে অপরাধ করতেছি, সে কিন্তু এর নাম বলবে না। তাহলে ওই গডফাদার বা হচ্ছে প্রধান যিনি, তাকে কিন্তু ধরা যায় না সহজে। এই ধরনের অপরাধকে বলে সংঘবদ্ধ অপরাধ, অর্থাৎ অর্গানাইজ ক্রাইম। এই যে তোমরা বিভিন্ন ধরনের মাদক পাচার, মানব পাচার এবং অর্থ পাচার, এই ধরনের অর্থ পাচার গুলো যেগুলো হয়, মাদক পাচার, মানব পাচার বা হচ্ছে বড় বড় স্মাগলিং বা হচ্ছে ইন্টারন্যাশনাল যে ক্রাইম গুলো হয়, সেগুলো হচ্ছে সংঘবদ্ধ অপরাধের মধ্যে পড়ে। এবং এই সংঘবদ্ধ অপরাধটা অনেকটা ওই মূল আসামি যিনি, অর্থাৎ মূল অপরাধী যিনি, তাকে কিন্তু ধরা যায় না। কেন ধরা যায় না? কারণ হচ্ছে এই কারণেই ধরা যায় না যে আহ আরো ভিডিও চাই তাড়াতাড়ি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ সালিম দিবা। এরপরে হচ্ছে স্যার কোন সাবজেক্ট গুলো এক্সাম হবে, ফার্স্ট নাকি সেকেন্ড পেপার? আমি তোমাদের কোন সাবজেক্টের এক্সাম হবে এটা সেকেন্ড পেপারে তোমাদের প্রশ্ন মতো আমি জানি না। এখানে যেটা বলছি সংঘবদ্ধ অপরাধ, ও সংঘবদ্ধ অপরাধের ক্ষেত্রে এখানে বললাম যেটা আর কি, যে তাদের মূল হুতাকে ধরা যায় না, এমনি ছোটখাটো যে অপরাধী আছে তাদেরকে ধরা যায়। এবং সম্পত্তি এবং ব্যক্তির বিরুদ্ধে অপরাধ, অর্থাৎ কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে অপরাধ, হ্যাঁ, সম্পত্তি ও ব্যক্তির বিরুদ্ধে অপরাধ, এটা অনেক সময় বিশেষ ক্ষেত্রে হচ্ছে কারো প্রতি যদি ক্রোধ বা রাগ থাকে, তাহলে আবার কারো সম্পত্তি দখল করা, কাউকে মারা বা ধরা, এই ধরনের অপরাধ। তোমাদের মেইনলি দরকার আছে হচ্ছে কিশোর অপরাধ, ভদ্রবেশী অপরাধ, সংঘবদ্ধ অপরাধ। এই তিনটা জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এগুলো সম্পর্কে এখানে বিবরণ আছে, তোমরা এগুলো রিডিং করবা যখন ফাইল দেওয়া হবে। শিকারবিহীন অপরাধ, ভদ্রবেশী অপরাধ এবং কিশোর অপরাধ, আর একটা সংঘবদ্ধ অপরাধ, এই কয়টা তোমরা একটু পড়বা, ঠিক আছে। এবং অপরাধের যে কারণগুলো আছে, অপরাধের কারণে এক একজন একভাবে ব্যাখ্যা করেছে। তোমরা জেনে অবাক হবে অপরাধের যে এতগুলো কারণ আছে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে অপরাধের কারণগুলোকে ব্যাখ্যা করেছে, খুবই ইন্টারেস্টিং ভাবে। যেমন ধরো লম্ব্রসু, তিনি একজন অপরাধ বিজ্ঞানী। যেমন আমরা এখানে আরেকটা জিনিস আমরা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি অপরাধের কারণ তত্ত্ব। মানুষ কেন অপরাধ করে এটাকে ইংরেজিতে কি বলে? ইটিওলজি। হ্যাঁ, এটিওলজিতে মূলত অপরাধের কারণ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে অপরাধ বিজ্ঞানী লম্ব্রসু। হ্যাঁ, লম্ব্রসু তিনি জৈবিক দৃষ্টিভঙ্গির সাহায্যে, তার কথা হচ্ছে কি মানুষেরা জৈবিক কারণে অপরাধ করে। মানুষেরা কি জৈবিক কারণে অপরাধ করে। তিনি বলছে যে কি মানুষ জন্মগতভাবে অপরাধী, মানে আমরা সবাই নাকি জন্মগতভাবে অপরাধী, বুঝছো। তিনি আসলে ওইভাবে বিষয়টাকে ব্যাখ্যা করেছেন, কারণ হচ্ছে তিনি অপরাধীদের উপরে দীর্ঘ সময় ধরে গবেষণা চালিয়ে তিনি মানে এই সিদ্ধান্তে উপনীত হলো যে মানুষ জন্মগতভাবে অপরাধী, প্রত্যেকটা মানুষের ভিতরে অপরাধ প্রবণতা আছে এবং এটা মানুষের জন্মগত একটা বৈশিষ্ট্য। তার মানে আমরা প্রত্যেকে অপরাধ করতে চাই, কিন্তু ওই যে সুযোগ এবং সময় আমাদের হয়ে ওঠে না, এই জন্য আমরা অপরাধ করি না বা অপরাধী হই না। তাহলে লম্ব্রসুর কথা হচ্ছে কি মানুষ জন্মগতভাবে অপরাধী এবং জৈবিক কারণে মানুষ অপরাধ করে। আর এটা হচ্ছে কি ফ্রয়েডের কথা হচ্ছে কি মানুষ জীব প্রবৃত্তির তাড়নায় বাঁচার জন্য প্রতিযোগিতার সম্মুখীন হয় বলে বাধ্য হয়ে অপরাধ করে। অর্থাৎ আমরা আমাদের বাধ্য হয়ে আমরা সমাজের কারণে কি করি? অপরাধ করি। এবং এটার পেছনে কারণ হচ্ছে জীবন প্রবৃত্তির তাড়না। আমাদের যে জীবন প্রবৃত্তির তাড়না, এটা থেকে আমরা আমাদের জীবনের যে প্রয়োজন, সেই জীবনের প্রয়োজন থেকে আমরা অনেক সময় অপরাধ করি। আমরা কখনো নিজেদের প্রয়োজনে, আবার কখনো আমরা সমাজের প্রয়োজনে আসলে অপরাধ করি। আর এটা হচ্ছে কি মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে পুঁজিবাদী অর্থনীতির শোষণের ফলশ্রুতি হচ্ছে অপরাধ। কার্ল মার্কস বলতেছে কি যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মধ্যে মানুষদেরকে শোষণ করা হয়। তিনি খুব বিষয়টাকে খুব মানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। তিনি বলছেন কি পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় মানুষদেরকে শোষণ করা হয়, ধনী ক্রমাগত ধনী হয়, গরিবরা ক্রমাগত কি হয়? গরিব হয়। এবং এর কারণে মানুষেরা অপরাধ করে। আর টার্ডে বলছে অনুকরণে অপরাধের জন্য দায়ী। অর্থাৎ টার্ডের কথা হচ্ছে কি আমরা মূলত একজন আরেকজনকে দেখে দেখে অপরাধ করি। এটা বলছে। সাদারল্যান্ড বলছে যে অপরাধের কারণ হিসেবে বিশ্লেষণ করতে গিয়ে তিনি বিভিন্ন ধরনের মেলামেশাকে দায়ী করেছেন। অর্থাৎ অনেকজন মানুষের সাথে আমরা মিশি, তাদের এই অপরাধ প্রবণতা গুলো আমাদের ভিতরে আমরা রপ্ত করি। এর বাইরে অনেকগুলো কারণ আছে, জৈবিক কারণে, মনস্তাত্ত্বিক কারণে, জৈবিক কারণ মানে হচ্ছে আমাদের বায়োলজিক্যাল কারণে, মনস্তাত্ত্বিক মানে আমাদের ব্রেইনের কারণে, আবার মানসিকতার কারণে, এবং একইভাবে তোমার
স্যার রুল দিয়েছে কিন্তু কেন্দ্রের নাম দেয় নাই। কেন্দ্রের নাম কে বলছে দেয় নাই? দিছে, ভালো করে দেখো, কেন্দ্রের নাম উপরে আছে, মানে ওই ওই পেজের উপরে আছে। তোমাদের যারা পরীক্ষা দিবে কালকে, তুমি যদি না পাও তাহলে আমাকে মেসেজ দাও, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, আমি তোমাকে দেখাই দেবো ইনশাল্লাহ। এখানে যেটা বলছি যে তোমার জৈবিক কারণ, মনস্তাত্ত্বিক কারণ, ভৌগোলিক কারণ, পরিবেশগত কারণ, পারিবারিক অশান্তি, বংশগত কারণ, অর্থনৈতিক কারণ, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা এবং অপসংস্কৃতির অনুপ্রবেশ। এখানে যদি কোনোটা না বুঝে থাকো আমাকে বলতে পারো। জৈবিক কারণ মানে আমাদের যে বায়োলজিক্যাল বিষয়গুলো আছে, যেমন অনেক সময় আমরা হরমোনাল কারণে বিচ্যুতি করি, একটু আগে বললাম না যে আবার এটার কারণে আমরা অনেক সময় অপরাধ করি। হ্যাঁ, আবার একইভাবে হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ, আমাদের যদি মানসিক অবস্থা যদি খারাপ হয়, যেমন অনেকের চিন্তা চেতনা ধ্যান ধারণা খুব খারাপ, তখন তারা অপরাধ করতে পারে। ভৌগোলিক কারণ, যেমন ধরো দ্বীপের মধ্যে যারা বসবাস করে তারা অনেক সময় মানে মানে মূল ভূখণ্ড থেকে আলাদা থাকে, তখন তারা অনেক সময় অপরাধ প্রবণ হয়ে উঠতে পারে, এটার কারণে অপরাধ করতে পারে। আর এটা হচ্ছে কি যে তোমার পরিবেশগত কারণে, অর্থাৎ যে পরিবেশে তারা বেড়ে উঠেছে সেই পরিবেশ যদি খারাপ হয় তাহলে অপরাধ করতে পারে। পারিবারিক অশান্তি থেকে তোমরা নিশ্চয়ই বুঝো। এরপরে বংশগত কারণ, অর্থাৎ অনেকের পূর্ববর্তী বংশের কেউ একজন অপরাধী ছিল বা ডাকাত টাইপের ছিল, তাহলে পরবর্তী প্রজন্মের মধ্যেও সেই বৈশিষ্ট্য সঞ্চারিত হয়। অর্থনৈতিক কারণ, ধরো তোমার টাকা নাই, তুমি এখন বলতেছো যে চকবাজার মোড়ে দাঁড়াই, কাউকে একটা ছুরি ধরি, হ্যাঁ একটা গুলি ধরি, তো তারপরে সে এখান থেকে যে অপরাধ গুলো করবে, এটা হচ্ছে অর্থনৈতিক কারণে, মানে টাকা না থাকার কারণ। আরেকটা হচ্ছে কি ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, শিক্ষা তোমাকে মূল্যবোধের শিক্ষাটা দিতে পারে না, এই কারণে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার কারণে অনেকে অপরাধ করতে পারে। অপসংস্কৃতির অনুপ্রবেশ, বিভিন্ন দেশ থেকে আমাদের দেশের মধ্যে ভুল সংস্কৃতি গুলো প্রবেশ করতেছে, অপসংস্কৃতি গুলো প্রবেশ করতেছে, যেটা আমার সমাজের সাথে মানানসই না। যেমন ধরো টিভি বা নিউজ চ্যানেল গুলোতে বিভিন্ন সময় মাদকটাকে এমন ভাবে প্রচার করা হয়, যেমন ধরো অ্যাজ ওয়েল, মানে খুবই নর্মাল বিষয়। টিভি মুভি বা হচ্ছে নাটকে তোমরা দেখবে খুব সহজেই সেখানে ধূমপান করতেছে, মদ সেবন করতেছে, বিয়ার পান করতেছে। তো এইগুলো হচ্ছে অপসংস্কৃতি, এগুলোর কারণে মানুষ অপরাধ করতেছে। সামাজিক নিয়ন্ত্রণের শিথিলতা, যেমন পুলিশ বাহিনী বা হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা যদি যথাযথভাবে আইন প্রয়োগ না করে, না ধরে, বেকারত্ব, অনেক সময় বেকারত্বের কারণে মানুষ অপরাধ করে, তার কোনো কাজ নাই তো সে অপরাধ করবে, এটা স্বাভাবিক। শিল্পায়ন ও শহরায়ন, অর্থাৎ হচ্ছে নগরায়ন, অর্থাৎ শিল্পায়ন এবং নগরায়ন, এই দুটার কারণেও মানুষ অপরাধ করতে পারে। কি ক্লাস হচ্ছে? ক্লাস হচ্ছে সমাজ বিজ্ঞান, তাবাসসুম, শিমু। এরপর হচ্ছে যৌতুক প্রথার কারণেও মানুষ অপরাধ করতে পারে। তাহলে এই যে কারণগুলো বলছি, এগুলো প্রত্যেকটা অপরাধের কারণ। অপরাধ এবং বিচ্যুতির মধ্যে যে পার্থক্যটা আছে, এটা আমি তোমাদেরকে বলবো, তোমরা একটু রিডিং করো, এখানে মেনলি এই পার্থক্যগুলো তোমাদেরকে একটু রিডিং করতে হবে, ঠিক আছে? এখানে আমি তোমাদের মূল বিষয়টা আমি বুঝাই, যেটা অপরাধ সেটা কি বিচ্যুতি, কিন্তু যেটা বিচ্যুতি সেটা কিন্তু অপরাধ না। মানে সকল অপরাধ বিচ্যুতি, কিন্তু সকল বিচ্যুতি অপরাধ না। এই জিনিসটা মাথায় রেখে তোমরা এটা একটু রিডিং করো, এবং এটা রিডিং পড়া শেষ হয়ে গেলে আজকের ক্লাসটা এখানেই আমি শেষ, ঠিক আছে? মানে এই এই কারণেই শেষ যে অপরাধের মধ্যে এরপরে আলোচনা আছে শুধুমাত্র মানে অপরাধ প্রতিকারমূলক ব্যবস্থা। আচ্ছা, এটাও আমি বুঝাই দিব তোমাদেরকে, তোমরা আগে এটা একটু পড়ে ফেলো, যারা প্রথম থেকে ক্লাসে ছিলে এটা একটু পড়ে ফেলে, কেমন? এটা পড়লে তোমাদের অনেক কিছু ক্লিয়ার হবে, প্লিজ এটা একটু পড়ো। আর যারা ক্লাসে আজকে ছিলে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি লাস্ট একটা টপিক বুঝাই দিয়ে দেন হচ্ছে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। 1 ঘন্টার ভিতরে এটা কোনোভাবেই বোঝানো সম্ভব না, কারণ আমি র্যাপিডলি তোমাদেরকে ক্লাসটা করিয়েছি, খুব দ্রুত করিয়েছি, এই জন্য তোমরা এটা একটু দ্রুত পড়ে ফেলো। এখন সামনে একটা কিসেনোর অ্যাড আসছে, এটা একটা অপরাধ। হাসান হাসান শাইকি, হ্যাঁ এটাও একটা অপরাধ, ক্যাসিনো খেলা যাবে না। হবে নাকি? সুলতানা শরীফা, অফলাইন এক্সাম তো হবে কালকে। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস এরা হবে। আর যারা ক্লাস করতেছিল তোমরা এটা পড়ো, পরীক্ষা হবে, তোমরা আমার এই পোস্টের আগে দেখো। তোমরা হয়তো কখনো ক্যাসিনো সার্চ করছিলে, এই জন্য তোমাদের সামনে এটা আসছে। স্যার আমাদের কেন্দ্র কোথায় হবে? কেন্দ্র মাসুম, কেন্দ্র হবে তোমাদের কেবি প্লাজা, এবং হচ্ছে আরেকটা হচ্ছে কেবি প্লাজা, আর একটা হচ্ছে লোকমান মেনশন বা লোকমান টাওয়ার, মিষ্টি মুখের অপোজিটে, চকবাজার মোড়, গুলজারের যে লাল চাঁদ রুট আছে না, ওই চকবাজার থানা রুট, ওই রুটের হাতের বামে তোমরা লোকমান মেনশন বা টাওয়ার পাবে, এবং এটার অপোজিটেই হচ্ছে মিষ্টিমুখ। কালকে হচ্ছে চাটগাঁয়া স্টার, মানে চট্টগ্রামে যে সকল শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছে, তাদের যারা পরীক্ষা দিতে চায় তারা পরীক্ষা দিবে, এবং পুরস্কার আছে, অফলাইনে পরীক্ষা।
সাইফুদ্দিন। ওকে, পড়া শেষ হলে আমাকে একটু কনফার্ম করবা, কারণ হচ্ছে আমি তোমাদেরকে ওই বাকি যে প্যারোল এবং প্রবেশনটা একটু বোঝাতে পারি। স্যার অনলাইনে পরীক্ষা হলে জানায়েন। অবশ্যই তোমাদের জন্য এটা অনলাইনে ব্যবস্থা হবে ইনশাল্লাহ। সামনের দিনগুলোতে অনলাইনে তোমাদের জন্য এটা পরীক্ষা হবে এবং অবশ্যই আমি তোমাদেরকে জানাবো, মানে আমাদের মধ্য থেকে আমরা জানাবো। ওকে, রায়ান বাইজিৎ বলছে ডান। ওকে, রায়ান বাইজিৎ বলছে ডান। এই কিরে, এটা নেমে আসলে কিভাবে? ওহো, পড়া শেষ। সুনামগঞ্জ সিলেটের স্টুডেন্টের জন্য কি কোনো এক্সাম হবে? না, হবে, অদূর ভবিষ্যতে হবে। আমরা আমরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মানে আমি এখনো মাস্টার্স পরীক্ষা দিচ্ছি, বুঝছো? তোমাদের আনোয়ার স্যার এখনো মাস্টার শেষ করে নাই, আমার মাস্টার শেষের দিকে। তো তোমাদের আনোয়ার স্যারও কিছুদিনের ভিতরে হয়তো 5-6 মাস বা 7 মাস লাগতে পারে, মাস্টার শেষ হয়ে যাবে। এন্ড দেন আমরা যদি সময় সুযোগ পাই, আমাদের যদি সুযোগ হয়, সময় হয়, আমরা অবশ্যই সিলেট বা অন্যান্য এলাকায়ও আয়োজন করব। এখন আমরা না গিয়ে তো যে কোনো সময় যে কোনো জায়গায় আয়োজন করতে পারবো না, তাই না? আমাদের যেতে হবে, আমাদের টিমটা ওইভাবে রেডি করতে হবে, তাই না? এই জন্য আমরা চট্টগ্রামে এখন পারতেছি, কারণ আমরা এখানে আছি দেখে। তো তোমাদের সহযোগিতা থাকলে অদূর ভবিষ্যতে আমরা পারবো ইনশাল্লাহ। তবে তোমরা হয়তো পাবে না, তোমাদের পরবর্তী প্রজন্ম বা পরবর্তী সময়ে যারা আসবে তারা হয়তো পেতে পারে। যাই হোক, এটা গেল। এখন আমরা যাব হচ্ছে তোমার পেরুল, মানে এটা অপরাধ প্রতিকারমূলক ব্যবস্থা, কিভাবে অপরাধ কমিয়ে আনা যায়। অপরাধ প্রতিকার করার জন্য আমরা স্বভাবত জানি যে মানুষকে জেলে রাখা হয়, তাই না? অর্থাৎ অপরাধকে কমিয়ে আনার জন্য। এই যে অপরাধ প্রতিকার করার জন্য এই যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়, তার মধ্যে একটা অন্যতম ব্যবস্থা, একটা হচ্ছে প্যারোল আর একটা হচ্ছে প্রবেশন। প্রবেশন এবং প্যারোল। আমি তোমাদেরকে বলি প্রবেশন কি। প্রবেশন হচ্ছে এমন একটি ব্যবস্থা যেটি, আমি তোমাদেরকে একদম সহজভাবে বলি, প্রবেশনটা একটু দেখো। প্রবেশনটা হচ্ছে মানে কোনো ব্যক্তি, ধরো আমরা প্রবেশনের ক্ষেত্রে যেটা বলি আর কি, ধরো একজন অপরাধী। হ্যাঁ, তোমরা এটাকে একটু সহজ করে মনে রাখার চেষ্টা করো। অপরাধী, সে একটা অপরাধ করেছে। সে একটা কি করেছে? অপরাধ করেছে। এখন এই অপরাধের জন্য তার বিচার হবে নিশ্চয়ই। এখন দেখো, বিচার, আবার বিচারের পরে তাকে শাস্তি শোনানো হবে। হ্যাঁ, তাহলে তাকে শাস্তি শোনানো হলো। কি শাস্তি দিল? ধরো 3 বছরের শাস্তি, 3 বছরের কারাদণ্ড। 3 বছরের কি কারাদণ্ড। তাহলে দেখো, 3 বছরের কারাদণ্ড শোনানো হলো তাকে একটা অপরাধের জন্য। এখন দেখো, অপরাধী ব্যক্তির অপরাধ বিচার করার পরে শাস্তি শোনানো হলো। এখন কোন অপরাধী ব্যক্তির শাস্তি স্থগিত রেখে, দেখো অপরাধী, সে অপরাধ করেছে, এখন অপরাধী ব্যক্তির শাস্তি স্থগিত রেখে, অর্থাৎ শাস্তি স্থগিত রেখে, স্থগিত মানে তাকে যে 3 বছরের শাস্তি দেওয়া হলো এটা স্থগিত রাখা হবে। স্থগিত রেখে এই যে প্রবেশন কর্মকর্তার অধীনে, প্রবেশন কর্মকর্তার অধীনে অধীনে শর্ত সাপেক্ষে, শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়ার দেওয়া দেওয়ার ব্যবস্থাকে কি বলে বলো তো? প্রবেশন বলে। এটাই হচ্ছে মূল কথা। তার মানে কি দাঁড়াচ্ছে? যে প্রবেশন মানে হচ্ছে এটা একটা ব্যবস্থার নাম, এমন একটা সিস্টেমের নাম। এবং এখানে প্রবেশন কর্মকর্তা কারা, এটা তোমরা প্রশ্ন করতে পারো। প্রবেশন কর্মকর্তা হচ্ছে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত কিছু কর্মকর্তা আছে, সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি। তাহলে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে আমরা বলছি যিনি এই প্রবেশন কর্মকর্তা। তাহলে সরকারিভাবে প্রবেশনের জন্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদেরকে আমরা বলছি যে প্রবেশন কর্মকর্তা। তাহলে দেখো, শাস্তি স্থগিত রেখে প্রবেশন কর্মকর্তার অধীনে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়ার ব্যবস্থা যেটা, সেটাকে আমরা বলছি প্রবেশন। ওকে, মনে থাকবে? আই হোপ যে তোমরা এটা পারবে। এরপরে যেটা আছে, ভালোবাসা কি মাপা যায়? ভালোবাসা মাপা যায় না। আমারও খারাপ লাগতেছে, কারণ আমার বাড়ি সুনামগঞ্জে, পরীক্ষা দিলে ভালো হতো। আচ্ছা,
অনলাইনে আমরা একটা আয়োজন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদের কথা আমি শুনছি, আমাদের ডিরেক্টরি প্যানেলে আমরা এটা নিয়ে কথা বলবো, তোমাদের বিষয়টা নিয়ে তোমরা যারা বলছো, এবং ইনশাল্লাহ হবে। এখানে যে বিষয়টা বলছো বুঝতে পারছো, প্রবেশনের ক্ষেত্রে শাস্তি স্থগিত রাখা হবে। তার মানে পুরোপুরি শাস্তি কি রাখা হবে, শাস্তি স্থগিত রাখা হবে। এখন এবার আসি আমরা প্যারোলের বিষয়ে। প্যারোল প্রবেশনের মতোই আর একটা পদ্ধতি, তবে প্যারোলের ক্ষেত্রে ধরো অপরাধী, এই যে ধরো অপরাধী এবং এটার বিচার হবে, সে একটা অপরাধ করেছে এবং এটার বিচার হবে। বিচারের পরে তাকে কি দেওয়া হলো, শাস্তি। শাস্তি দেওয়া হলো কয় বছর, শাস্তি দেওয়া হলো 3 বছর। তাহলে একজন যে তোমার অপরাধী ব্যক্তিকে বিচার করে শাস্তি দেওয়া হলো 3 বছর, এবং এই যে শাস্তি তাকে দেওয়া হলো 3 বছরের জন্য, এই শাস্তিটা মোটামুটি ভাবে কি রেখে, স্থগিত রেখে, কি রেখে, স্থগিত রেখে, মানে 3 বছর যেটা শাস্তি দেওয়া হলো সেটা স্থগিত রাখা হবে কতটুকু, মানে 1/3। দেখো আমি কিন্তু এখানে আরেকটা জিনিস অ্যাড করতেছি, সেটা হচ্ছে কি, শাস্তি 3 বছর, তো এটা শাস্তির 1/3, যে কোনো বছর হতে পারে। শাস্তির 1/3, মানে 1/3 মানে হচ্ছে 3/1। আমি বিষয়টাকে একটু তোমাদের কাছে কমপ্লিকেটেড করে ফেলছি, আমি জাস্ট আর একটু তোমাদেরকে বিষয়টাকে বলি, যে শাস্তি যেটা শোনানো হয়েছে, শাস্তির 1/3 মানে 3/1 ভোগের পরে, 3/1 ভোগের পরে। তাহলে দেখো একজন অপরাধী ব্যক্তির, মানে অপরাধী ব্যক্তির শাস্তির 1/3 ভোগের পরে শর্ত সাপেক্ষে, মানে এখানে কিছু শর্ত দেওয়া হবে যে তুমি এই কাজগুলো পারবে, এই কাজগুলো করতে পারবে না। একজন প্যারোল কর্মকর্তার অধীনে তাকে মুক্তি দেওয়া হয়। প্যারোল কর্মকর্তার অধীনে কি দেওয়া হয়, অধীনে মুক্তি দেওয়া হয়, তখন এটাকে আমরা বলি প্যারোল। তাহলে দেখো অপরাধী ব্যক্তির শাস্তির 1/3 ভোগের পরে শর্ত সাপেক্ষে প্যারোল কর্মকর্তার অধীনে মুক্তি দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে আমরা বলবো প্যারোল। তাহলে প্যারোলটাতে 3/1, যেমন ধরো আমি এখানে 3 বছর বলছি, এখানে 10 বছর হইতে পারে, 20 বছর হইতে পারে, 30 বছর হইতে পারে। ধরো 30 বছর কাউকে শাস্তি শোনানো হলো, তার 10 বছর শাস্তি হয়ে গেছে। এবার সে আদালতের কাছে কি চাইলো, যে আমাকে প্যারোল দেওয়া হোক। প্যারোল মানে কি, আমি 3/1 শাস্তি ভোগ করে ফেলছি, আমি আর এই ধরনের অপরাধ করব না, আমাকে শর্ত সাপেক্ষে একজন কর্মকর্তার অধীনে কি দেওয়া হোক, মুক্তি দেওয়া হোক। তাহলে ওই কর্মকর্তা তাকে যে কোনো শর্ত দিতে পারে, যে কোনো কাজ দিতে পারে, এবং সেই কাজ অনুযায়ী, সেই শর্ত অনুযায়ী সেই জীবনযাপন করবে। এবং এটাই হচ্ছে মূলত প্যারোল। এবং এটাতে করে কি হয়, এতে করে হচ্ছে অপরাধের মাত্রা কমে আসে, অর্থাৎ অপরাধী ব্যক্তিরা অনেক সময় ভালো হয়ে যায়, কারণ সে তো জেল থেকে ফিরে আসছে এবং সে জানে যে জেলের ভয়াবহ অবস্থা সম্পর্কে। এবং একইভাবে যে প্রবেশন অবস্থা, সে হচ্ছে ভয়ে থাকে যে আমাকে তো শাস্তি শোনানো হলো, আমি যদি প্যারোলের এই শর্তগুলো না মানি তাহলে আমাকে আবার পুনরায় শাস্তি দেওয়া হবে। যদি প্রবেশন এবং প্যারোল যদি তারা কেউ অমান্য করে, তাহলে কিন্তু শাস্তি আবার ভোগ করতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে শাস্তি ভোগের থেকে তারা পরিত্রাণ পাওয়ার জন্য নিজেদের চরিত্রকে সংশোধন করে খারাপ কাজ থেকে তারা বিরত থাকে। এইভাবেই হচ্ছে প্রবেশন এবং প্যারোল ব্যবস্থার উৎপত্তি হয়েছে। বিশেষত প্রবেশন ব্যবস্থার উৎপত্তি হয়েছে ইংল্যান্ডে, এবং এই প্রবেশন ব্যবস্থার তৈরি হওয়ার পেছনে খুবই নাটকীয় একটা ঘটনা আছে। সময় স্বল্পতার কারণে ওটা আমি আর তোমাদের বলছি না। তবে প্রবেশন এবং প্যারোল এটা সমাজের জন্য দরকার, কারণ হচ্ছে একজন ব্যক্তি সে অপরাধ করতেই পারে, অপরাধ করলে যে তাকে মানে একদম যে অপরাধটা স্বীকার করে সে ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া হবে না, এটা কিন্তু ঠিক না। এতে করে হচ্ছে অপরাধ প্রবণতা আরো বেশি বেড়ে যেতে পারে। যেমন ধরো অপরাধী ব্যক্তি সে ধরো 3 বছরের জন্য তাকে শাস্তি দেওয়া হলো, এখন 3 বছর যদি সে জেলে থাকে, জেলের মধ্যে যে 20 বছর, 30 বছর, 40 বছর ধরে যারা শাস্তি ভোগ করতেছে, তারা এই 3 বছরের শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে বিভিন্নভাবে মিসগাইড করতে পারে, মানে ভুল ভাবে তাদেরকে বিভিন্ন ধরনের অপরাধের টেকনিক শিখিয়ে দিতে পারে। তাহলে একজন সে চুরি করছে একটা মোবাইল, জেলে গিয়ে দেখতেছে সেখানে ওই যে তোমার ব্যাংক ডাকাতির একজন আসামিকে পাওয়া গেছে। এখন ব্যাংক ডাকাতির আসামি বলতেছে কি, যে আমি তো ব্যাংক ডাকাতি করে তোমার জেলে আসলাম, তুমি তো মোবাইল চুরি করে আসো তোমাকে আমি ব্যাংক ডাকাতি শিখাই। তো তখন সে অপরাধ থেকে আরো বেশি আত্মস্থ করবে, মানে নিজের ভিতরে রপ্ত করবে। এই জন্য
বড় বড় অপরাধীদের সাথে অনেক সময় ছোটখাটো অপরাধীদেরকে রাখা হয় না, এই কারণে প্যারোল এবং প্রবেশন ব্যবস্থার উৎপত্তি হয়েছে। আশা করি তোমরা, কেন জানি চট্টগ্রামে বাড়ি হলো না আমার, ও আহারে মাসুম, ঠিক আছে, তাহলে আজকে এটুকুই। তোমাদের এই সিলেবাসটা মানে তোমাদের এই দশম অধ্যায়টা শেষ, দেখো শেষ। আমরা তাহলে কি কি জানলাম এখান থেকে? আমাদের মেইনলি যেগুলো পড়তে হবে তার মধ্যে হচ্ছে কি, যে তোমার বিচ্যুতিমূলক আচরণ, বিচ্যুতিমূলক আচরণ কাকে বলে এই ধারণাটা ভালো করে পড়তে হবে, বিচ্যুতিমূলক আচরণের বৈশিষ্ট্য এগুলো পড়তে হবে, বিচ্যুতিমূলক সম্পর্কে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, হ্যাঁ। এরপরে অপরাধের প্রকারভেদ আছে না, এখানে অপরাধের প্রকারভেদ, এই যে অপরাধের প্রকারভেদ গুলো, অপরাধের ধারণা তো পড়বাই, সাথে হচ্ছে অপরাধের প্রকারভেদ, তার মধ্যে কিশোর অপরাধ, এরপরে সংঘবদ্ধ অপরাধ, আর একটা ভদ্র বিষয় অপরাধ, এইগুলো ভালো করে পড়বা। এবং অপরাধের যে প্রতিকারমূলক ব্যবস্থা, এটাও একটু পড়তে হবে, পার্থক্য এবং বিচ্যুতি এবং অপরাধের মধ্যে পার্থক্য। আর পেরোল এবং প্রবেশন এখানে লেখা আছে, তোমরা তোমাদের ফাইলটা এখনই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। তোমরা যারা হোয়াটসঅ্যাপে যুক্ত হও নাই, নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, 60টি ফ্রি ক্লাসের রেজিস্ট্রেশন লিঙ্ক, এবং ওইখানে রেজিস্ট্রেশন করলে এন্ড দেন তোমার অটোমেটিক হোয়াটসঅ্যাপে তোমাদের তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। ওখানে একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, ঠিক আছে। শারিয়ার সাজিদ বলতেছে, শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে, বলো এই শারিয়ার ফাজিল ফুলা পিডিএফটা দিয়েন ভাই। হ্যাঁ অবশ্যই দিয়ে দিব ইনশাল্লাহ। রায়ান বাইজিদ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ফাঁসি দেওয়া হয় কেন? ফাঁসি এটা অনেক দেশ থেকে অলরেডি উঠে যাচ্ছে। ফাঁসি দেওয়ার রীতিটাকে অনেকে ব্রুটাল বা খুব বেশি ভয়ঙ্কর বা ভীতিকর বলে মনে করেন, এই কারণে বর্তমানে অনেক উন্নত দেশে বা সভ্য দেশে এই ফাঁসি ব্যবস্থা বিলুপ্ত করা হচ্ছে। যাই হোক, ফাঁসি দেওয়া হয় মূলত দাগী আসামি বা বড় কোনো আসামি, এটা বিচারাধীন বা হচ্ছে বিচারের পরেই কিন্তু দেওয়া হয়। ক্লাসটা কেমন লেগেছে এটা একটু জানাও। তোমাদের একটা অধ্যায় আমি শেষ করে দিলাম, যেটা আমি মূলত 3টা ক্লাসে নিয়ে থাকি অফলাইনে। তো তোমরা বলো যে তোমাদের একটা ক্লাসে কেমন লেগেছে এবং কেমন বুঝতে পেরেছো, বলেন। আমার গল্পের মাধ্যমে পড়তে পড়তে অনেক ভালো লাগে, আর কদিন পর্যন্ত মনে থাকে। আচ্ছা ঠিক আছে, ওকে। এই প্রবেশন ব্যবস্থা শুরু হয়েছে ইংল্যান্ডে। একজন মুসি, সে দেখলো যে একজন সিসকে সুরকে জেলে নিয়ে যাচ্ছে পুলিশ। তখন মোদি চিন্তা করলো, ওই মোদি সরি ওই কি বলে, হ্যাঁ মানে যে জুতা সেলাই করে না, হ্যাঁ এদেরকে কি কি বলে আমি ভুলে গেছি, জুতা সেলাই করে, হ্যাঁ। তো জুতা সেলাই করে এমন একজন ব্যক্তি, সে হচ্ছে দেখতেছে যে তার মোটামুটি ভাবে একজন সিসকে সুরকে পুলিশ নিয়ে যাচ্ছে। তখন সে চিন্তা করলো কি, যে এই ছেলেটাকে যদি জেলে দেওয়া হয় তাহলে সে বড় আসামি হয়ে বেরোবে, বড় দাগী অপরাধী হয়ে বেরোবে। এই জন্য তিনি নিজ দায়িত্বে পুলিশকে বললো যে এই লোকটাকে আমার অধীনে ছেড়ে দেন, আমি এই লোকটাকে ভালো করে তুলবো বা হচ্ছে তাকে আমি শর্ত দিব, সে ভালো হয়ে যাবে। তখন সে পুলিশ বললো যে ঠিক আছে, তুমি একে নিয়ে যাও এবং একে ভালো করে তুলো। তখন সে নিজের মতো করে কি করলো, যে পুলিশের কাছ থেকে আসামিটাকে নিয়ে সে নিজের মতো করে তার মতো করে রেখে ওই ছেলেটাকে সিসকে সুর থেকে বা হচ্ছে ছুরি থেকে তাকে বিরত রাখলো, এবং এইভাবে সেই অনেকজন মানে আসামিকে মুক্ত করলো পুলিশের কাছ থেকে। এরপরে তার এই ধারণাটাকে মোটামুটি পরবর্তী সময়ে পুলিশ বাহিনী বা হচ্ছে যারা অপরাধকে কমিয়ে আনতে চায় তারা এই ধারণাটাকে ব্যবহার করতে শুরু করলো। এভাবেই উৎপত্তি হলো প্রবেশন ব্যবস্থা, অর্থাৎ শাস্তি না দিয়ে তাকে মাফ করে দিয়ে সুযোগ দেওয়া। যদি সেই ওই নিয়মগুলো মানে তাহলে তাকে আর শাস্তি দেওয়া হবে না, যদি ওই নিয়মগুলো না মানে তাহলে পুনরায় তাকে শাস্তির অধীনে নেওয়া হবে। ঠিক আছে, ওকে। মুসি, হ্যাঁ মুসি, মুদিনা মুসি। মাসুম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা গেল এই যে তোমাদের আজকের ক্লাস, এবং কেমন লেগেছে তোমাদের? অনেকে বলছে ক্লাসটা ভালো লেগেছে। ওকে, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।